Recording in progress. Hello everyone, Assalamu alaikum. লেটস ক্র্যাক তোমার নামটা চেঞ্জ করে ফেলো, তাহলে তোমার নামটা দেখতে পারবো। তাসনিয়া তিলা, ওয়ালাইকুম সালাম। আমরা এক্সট্রিমলি সরি, ক্লাসটা আসলে দুই তিন মিনিট না, প্রায় 8 মিনিট পরে শুরু হয়েছে। এর দোষটা আসলে আমার না, দোষটা আসলে আমি 9:55 থেকে ক্লাস স্টার্ট করার জন্য বসে আছি। জুম আপডেট নিচ্ছি, জুম আপডেট নেওয়ার কারণে জুমে ঢুকতে পারতেছিলাম না, বুঝছো, যে কারণে ক্লাসটা শুরু হইতে একটু লেট হয়েছে। সো তোমাদের কাছে অত্যন্ত দুঃখিত। আরেকটা দুঃখের সংবাদ হচ্ছে, গত ক্লাসটা মানে 2 নাম্বার যে ক্লাসটা, সেই 2 নাম্বার ক্লাসটা আমরা রেকর্ড করতে পারি নাই। সামহাও রেকর্ডেডটা তোমার নষ্ট হয়ে গেছে, যে কারণে রেকর্ডেড ভিডিওটা দেখা যায় নাই, যে কারণে আমাদের 2 নাম্বার ক্লাসটা মানে কমপ্লিটলি হাওয়া হয়ে গেছে, মানে অন্যরা কেউ দেখতে পারবে না এরকম। তাসনিয়া মনে হয় গত ক্লাসে ছিল লাইভে, বাট বাকিরা কেউই দেখতে পারবে না এরকম। সো আমরা আজকের ক্লাসটা মূলত 3 নাম্বার ক্লাস না, এটা মূলত আমরা 2 নাম্বার ক্লাসটাই আরেকবার নিব। বাট আমরা আসলে নতুন পড়াও পড়বো, তাসনিয়ার আসলে বোর ফিল করার কোনো কারণ নাই। এটা আসলে আমরা 2 নাম্বার ক্লাসটাই নিচ্ছি, বাট আমরা ওই যে গত ক্লাসের নতুন পড়াগুলোও পড়বো, প্লাস গত ক্লাসের যে যতটুকু পড়ে ফেলছিলাম ততটুকু একবার করে রিভাইজ করব, ঠিক আছে? নতুন করে এত ডিপলি ধরো পুরো সময় ধরে এক্সপ্লেন করবো না, বাট তোমরা বুঝার মতো করে একবার রিক্যাপ করে দেবো, ঠিক আছে? এটা মূলত 2 নাম্বার ক্লাসটাই, ঠিক আছে তাসনিয়া? হ্যাঁ, তুমি একমাত্র ছিলা যে হচ্ছে ওই ক্লাসটায় ছিলা। সো আমরা গত ক্লাসের পড়াটা একবার রিক্যাপ করে দিব, যেন বাকিরা যারা আছে আশা করি বুঝবা, যেহেতু আমার প্রথম ক্লাসটা করছো, যে কারণে বুঝবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাসনিয়াও ছিল না, ওকে, তাহলে তো সমস্যাই নেই। সো নতুন করে দেখতে পারো ব্যাপারটা, ঠিক আছে? সো গত ক্লাসটা আসলে আমরা হারায় ফেলছি সামহাও। সো তোমাদের 1 নাম্বার ক্লাসে মনে আছে আমরা এরকম কিছু একটা ইকুয়েশন দিয়েছিলাম, যে এটা হচ্ছে তরঙ্গের ইকুয়েশন। যে ইকুয়েশন আমি জাস্ট গত ক্লাসের যে অ্যানোটেশনটা আছে সেটার উপরই একবার করে এক্সপ্লেন করে দিয়ে যাচ্ছি, কুইকলি যেন হয় আমাদের, ওকে? সো গত ক্লাসে আমরা মূলত যে জিনিসটা পড়ছি, আমরা মূলত এই ইকুয়েশনগুলো প্রথম ক্লাসেই শিখছি, রাইট? যে তরঙ্গের বিভিন্ন ধরনের ইকুয়েশন আছে, যে sin ওমেগা টি মাইনাস কে এক্স, ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু কে এক্স, যেখানে কে এর ভ্যালুটা আমরা জানি যে 2 পাই বাই ল্যামডা, তাই না? গত ক্লাসে আমরা দেখছি এখানে দশার পদ পার্থক্যের সাথে একটা সম্পর্ক আমরা এই কে দিয়ে নির্ণয় করতে পারি। দশা পার্থক্য ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পদ পার্থক্য। এই 2 পাই বাই ল্যামডাকে আমরা কে নামে আদর করে ডাকি, রাইট? এটা আমরা গত ক্লাসে জানি। এখান থেকে আমরা এইরকম কিছু ইকুয়েশন আমরা গত ক্লাসে ডিরাইভ করছি, মনে আছে? এরকম কিছু একটা ইকুয়েশন আমরা 1 নাম্বার ক্লাসে ডিরাইভ করছিলাম, মনে আছে? সো তোমাদের মনে রাখছিলাম যে তরঙ্গের শুধুমাত্র এই ইকুয়েশনটাই তোমরা মনে রাখবা, তরঙ্গের শুধুমাত্র এই ইকুয়েশনটাই তোমরা মনে রাখবা, এই ইকুয়েশনটাই তোমরা মনে রাখবা। এই একটা দিয়ে বাকি সবগুলো তোমরা নিজেরা ডেভেলপ করে ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, সো এরপর আমরা যে জিনিসটা পড়ছিলাম এটা হচ্ছে তরঙ্গের বিভিন্ন পার্টিকেল সম্পর্কে। এর আগে একটু ঢাল নিয়ে আলোচনা করছিলাম তোমাদের, ঠিক আছে? তরঙ্গের বেগ নিয়ে একটু আলোচনা করছিলাম। তরঙ্গের বেগটা আসলে কি? v ইকুয়ালস টু এফ ল্যামডা। এফ ল্যামডা আমরা আসলে ওমেগা বাই কে, এটা দিয়ে আসলে এফ ল্যামডা পেয়ে যাই। সো এই যে এই সমীকরণের মধ্যে এই যে ওমেগা আছে আর এই কে আছে, এই ওমেগার ভ্যালুকে কে এর ভ্যালু দিয়ে ভাগ করলে আসলে আমরা বেগ পেয়ে যাই, কারণ ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, কে ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা। সো আলটিমেটলি কাটাকাটি করলে এখানে এফ ল্যামডাই পড়ে থাকে, v ইকুয়ালস টু এফ ল্যামডা, যেটা আসলে তরঙ্গের বেগ, ঠিক আছে? যেটা আসলে তরঙ্গের বেগ আমাদের নির্দেশ করে, আমরা নির্দেশ করে, ঠিক আছে? ওকে, এরপরে তোমাদের এই জায়গাতে গত ক্লাসে কিছু জিনিস এক্সপ্লেন করছিলাম, মানে যে জাস্ট যেগুলো মিসিং হয়ে গেছে আমাদের ক্লাস রেকর্ডে, যেগুলো চলে গেছে সেটা জাস্ট একবার দেখাচ্ছি, বুঝবা আশা করি, না বুঝলে তো আসলে আমাকে বলবা। সো এই জায়গাতে যে জিনিসটা এক্সপ্লেন করছিলাম, যে তরঙ্গ বলতে আমরা কি বুঝাই, যে প্রত্যেকটা কণা যারা নিজেদের জায়গাতে উপরে নিচে দুলতেছে, তাহলে প্রত্যেকটা কণা কি ধরনের গতি মানে সম্পন্ন করতেছে বলতো? প্রত্যেকটা কণা কি ধরনের গতি সম্পন্ন করতেছে বলতো? সরল ছন্দিত স্পন্দন গতি বা সরল ছন্দিত গতি, যেটা তুমি বলো না কেন, সিম্পল হারমোনিক মোশন, যেটা চ্যাপ্টার 7-8 তোমরা পড়তেছো, এসএইচএম। তার প্রত্যেকটা কণা নিজের জায়গাতে এসএইচএম করতেছে, আর এই পুরো তরঙ্গটা সামনের দিকে আগাচ্ছে হলো এফ ল্যামডা গতিতে বা ভি গতিতে। এটা হচ্ছে তরঙ্গের বেগ। এই ভিটা কার বেগ? এই ভিটা হচ্ছে তরঙ্গের বেগ। এই ভিটা কার বেগ বলতো? এই ভিটা হচ্ছে তরঙ্গের বেগ। ঠিক আছে? এই ভিটা হচ্ছে তরঙ্গের বেগ। তার মানে এখানে প্রত্যেকটা কণা নিজেদের জায়গাতে সিম্পল হারমোনিক মোশন করতেছে এবং এই তরঙ্গটা সামনের দিকে আগাচ্ছে। একটা প্যাটার্নে তারা সিম্পল হারমোনিক মোশন করার কারণে তরঙ্গটা সামনের দিকে আগাচ্ছে বলে আমাদের মনে হয়। এই যে সামনের দিকে আগানোর যে বেগটা, সেটা হচ্ছে আমাদের এফ ল্যামডা। এখন আমি চাচ্ছি এই যে একটা পার্টিকেল,
এই পার্টিকেলেরই তো ইকুয়েশন ছিল এটা, তাই না? বলো তো এই ইকুয়েশনটা আমাদের কি মিন করে? এই ইকুয়েশনটা আমাদের কি মিন করে আমাকে বলো তো? এই ইকুয়েশনটা আমাদের মিন করে যে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দূরত্বের যে কণা সেটা সাম্যাবস্থা থেকে কতটুকু দূরত্বে থাকবে। তার মানে ওয়াইটা আসলে কি বলতো? সাম্যাবস্থা থেকে দূরত্ব, তাই না? ওয়াইটা আসলে একটা নির্দিষ্ট দূরত্বে একটা নির্দিষ্ট সময়ে একটা পার্টিকেলের সাম্যাবস্থা থেকে দূরত্ব। মনে করো 1 মিটার দূরে 2 সেকেন্ড পরে একটা পার্টিকেল কতটুকু অবস্থানে থাকবে সেটা হচ্ছে ওয়াই, রাইট? তার মানে একটা সিম্পল হারমোনিক মোশনে যেরকম একটা পার্টিকেল কতটুকু সাম্যাবস্থা থেকে দূরে থাকে সেটা যেমন ওয়াই, এখানেও এই ওয়াইটা মিন করে আসলে একটা পার্টিকেল সে কতটুকু দূরে থাকে। এখানে জাস্ট এক্স একটা টার্ম আসে যে কতটুকু দূরের পার্টিকেল হিসাব কিতাব করতেছো তুমি, ঠিক আছে? তার মানে এই ওয়াইটা হচ্ছে আমাদের কি বলতো? একটা পার্টিকেলের ডিস্টেন্স, যে একটা পার্টিকেল যে উপরে নিচে দুলতেছে সে আসলে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্বের যে পার্টিকেলটা সেটা কোথায় আছে, বুঝতে পারছো? তাহলে এই ওয়াইকে যদি আমরা টি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি, কেন এই জায়গাতে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি? কারণ এখানে ভেরিয়েবল দুইটা, এক্স এবং টি। সো দুইটা ভেরিয়েবল থাকলে তোমরা জানো আমরা ডি বাই ডিটি করতে পারি না, আমাদের ডেল বাই ডেল টি করতে হয়। সো আমি যদি ডেল বাই ডেল টি করি তাহলে বলো তো যে বেগটা পাবো জাস্ট একবার ডিফারেন্সিয়েশন, ওমেগাটা সামনে আসবে, সাইন হয়ে যাবে কজ, এটা তোমরা সবাই বুঝছো। সো এটা আসলে তোমার সিম্পল হারমোনিক মোশনের গতির মতোই, বেগের মতোই। সো এটাকে তুমি যদি কনভার্ট করো ওমেগা ইন্টু রুট ওভার এ স্কয়ার মানে স্কয়ার লিখতে পারবে। সো এই যে বেগটা পাইছো এটা কার বেগ বলো তো? এটা কার বেগ? এটা কি তরঙ্গের বেগ নাকি যেই বস্তুটা উপরে নিচে দুলতেছে তার বেগ? বলো তো কার বেগ এটা? এই যে ভিপি এটা আসলে কার বেগ? এই বেগটা আসলে কার? বস্তু বা কণার। তার মানে এই একটা কণা তার যে বেগ সেই বেগ, বুঝে গেছো? গত ক্লাসে যারা ছিল তারা আরেকটু সময় লাগায় বুঝছিল, তোমরা রিক্যাপের মধ্যেই খুব কুইকলি বুঝে গেছো। তার মানে এটা আসলে কণার বেগ, তার মানে একটা পার্টিকেল যেটা যেটা উপরে নিচে দুলতেছে তার বেগ। তাহলে বলো তো এই কণার বেগ সর্বোচ্চ কত হইতে পারবে? এই কণার বেগ সর্বোচ্চ কত হইতে পারবে? এই কণার বেগ সর্বোচ্চ হইতে পারে ওমেগা এ, যেটা আমরা সিম্পল হারমোনিক মোশনে পড়ছি, যেহেতু এটা একটা সিম্পল হারমোনিক মোশন এসএইচএম যেহেতু, তার মানে এটার যে সর্বোচ্চ বেগ, এই কণার যে সর্বোচ্চ বেগ সেটা হতে পারে ওমেগা এর সমান। সেটা কোথায় থাকবে? সেটা থাকবে সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় কণার বেগ সর্বোচ্চ থাকে, একদম সর্বোচ্চ বিস্তারে কণার বেগ সর্বনিম্ন থাকে, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা তোমরা সিম্পল হারমোনিকভাবে পড়ছো যে আসলে একটা কণার বেগ আর সরণ এই দুটার মধ্যে ফেজ ডিফারেন্স থাকে 90 ডিগ্রি। তার মানে কণা এবং তোমার যে কণার যে বেগ এবং তার অবস্থান এর মধ্যে পথ দশা পার্থক্য থাকে 90 ডিগ্রি। এটা তুমি এই ইকুয়েশন থেকে বুঝতে পারো। সরণ সাইনের ইকুয়েশন আর বেগ কজের ইকুয়েশন, সাইন আর কজের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে 90 ডিগ্রি। এরপরে আমরা আরেকটা কিছুর সাথে এটার একটা লিঙ্ক আপ করতে চাইছিলাম, ওই জিনিসটা হচ্ছে স্লোপ বা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। দেখো আমরা যদি এই যে ইকুয়েশনটা, এটা তো পার্টিকেলের অবস্থান, তাই না? পার্টিকেলের অবস্থান যে কতটুকু দূরে আছে সাম্যাবস্থা থেকে, এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এরকম টার্ম পাবো না? এই যে দেখো মাইনাস কেটা সামনে চলে আসবে, কারণ মাইনাস কে এ কজ ওমেগা টি এরকম কিছু একটা পাবো। তাহলে দেখো তো দুইটা ইকুয়েশন সিমিলার না অনেকটা? দেখো এখানে এ কজ ওমেগা টি মাইনাস কে এক্স আছে, এখানেও এ কজ ওমেগা টি মাইনাস কে এক্স আছে। একটা দিয়ে যদি একটা ভাগ দেই আমি এরকম একটা জিনিস পাবো যে আমাদের দেখো তো কি পড়ে থাকে, এই পাশে ভিপি আর এই পাশে হচ্ছে এই স্লোপটা, এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স কে বলতেছি আমরা স্লোপ। এই স্লোপটা পড়ে থাকে আর এখানে পড়ে থাকে ওমেগা বাই কে, ঠিক আছে? বুঝছো? মাইনাস ওমেগা বাই কে। ওমেগা বাই কে কে আমরা আবার ভি ভি বলতে পারি বা ওয়েভের ভেলোসিটি বলতে পারি, তাই না? একটু আগে পরে আসছি ওমেগা বাই কে, গত ক্লাসে পরে আসছি। ওমেগা বাই কে মানে হচ্ছে তরঙ্গটার বেগ। তাইলে আমরা একটা সম্পর্ক পাইছি পার্টিকেলের বেগের সাথে তরঙ্গের বেগের, তাই না? বলো তো পার্টিকেলের বেগের সাথে তরঙ্গের বেগ মানে এখানে হচ্ছে পার্টিকুলার বেগ ইকুয়ালস টু মাইনাস ভি ইনটু স্লোপ। স্লোপ কি? এই যে এই তরঙ্গটার যে কোনো বিন্দুতে ঢাল, তরঙ্গটার যে কোনো বিন্দুতে ঢাল, তরঙ্গটার যে কোনো বিন্দুতে ঢাল। এখন ঢাল কখন পজিটিভ হয় নেগেটিভ হয় ম্যাথের সরলরেখার ক্লাসে করছো, তারপরে আমি আরেকবার বুঝিয়ে দিয়েছিলাম যে ঢাল কখন ধনাত্মক হয় আর কখন ঋণাত্মক হয়। ঢাল যখন সামনের দিকে ঝুঁকে থাকে তখন সেটা ধনাত্মক ঢাল, ঢাল যখন পিছনের দিকে ঝুঁকে থাকে তখন সেটা ঋণাত্মক ঢাল। তাইলে বলো তো এই ঢালটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? সামনের দিকে ঝুলে আছে, ধনাত্মক নাকি ঋণাত্মক? এই ঢালটা ধনাত্মক ঢাল। তারপর এই ঢালটা ধনাত্মক নাকি ঋণাত্মক? এই ঢালটা ঋণাত্মক ঢাল, কারণ পিছনের দিকে ঝুলে আছে। তাইলে তুমি আসলে এই ইকুয়েশন থেকে প্রেডিক্ট করতে পারবা এখন যে একটা বিন্দু উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে। আমি যদি তোমাকে একদম সিম্পল এক্সাম্পল দিয়ে বলি যে আসলে এই যে এই পয়েন্টটা কি উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে, তুমি আমাকে এক্সাক্ট শিওর হয়ে বলতে পারবে না, তাই না? যে এই পয়েন্টটা এটা কি উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে? হ্যাঁ, তুমি গত ক্লাসের ফিল থেকে তুমি আসলে বলতে পারবা যে এটা আসলে উপরের দিকে যাচ্ছে। কেমনে? গত ক্লাসে তোমাদের পড়াইছি তরঙ্গটা কিভাবে আগায়, যে
এইটা এখন যতটুকু অবস্থানে আছে, একটু পরে তরঙ্গটা যখন সামনে যাবে তখন এই বিন্দুটা আসলে এতটুকু উচ্চতায় চলে যাবে, তারপর একটু পরে আবার এই বিন্দুটা এতটুকু উচ্চতায় চলে যাবে। তার মানে এটাই তো সামনের দিকে আগাচ্ছে, তার মানে আলটিমেটলি তরঙ্গের অবস্থানটা উপরের দিকে যাচ্ছে। বুঝছো? ফিল করে বুঝতে পারছো যে তরঙ্গটা উপরের দিকে যাচ্ছে, মানে এই বিন্দুটা উপরের দিকে যাচ্ছে। ইমাজিন করে বুঝতে পারছো যে এটা যদি সামনের দিকে আগায় তাহলে অবশ্যই এটা আস্তে আস্তে উপরের দিকে যাবে। এখন ম্যাথমেটিক্যালি কিভাবে ফিল করবে একটু চিন্তা করো তো। এই বিন্দুতে স্লোপটা পজিটিভ নাকি নেগেটিভ বলো তো? স্লোপটা পজিটিভ নাকি নেগেটিভ? এই বিন্দুতে স্লোপটা পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। ওকে, ভেরি গুড। এই বিন্দুতে যদি স্লোপটা নেগেটিভ হয়, এই বিন্দুতে যদি স্লোপটা নেগেটিভ হয়, তার মানে এটা একটা মাইনাস, আগে আরেকটা মাইনাস আছে, তার মানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। আর তরঙ্গের বেগ তো সব সময় প্লাস, তাইলে এই পাশে একটা প্লাস কোয়ান্টিটি চলে আসে, তাই না? তার মানে তরঙ্গের বেগ মানে পার্টিকেলের বেগটা, কণার বেগটা তুমি পাচ্ছ ধনাত্মক। কণার বেগটা ধনাত্মক পাওয়া মানে কি? সেটা ধনাত্মক দিকে যাচ্ছে। বুঝছো? তার মানে দুইটা ভাবেই তুমি এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারো। ঠিক আছে, সো এটা আমরা সম্পর্ক পাইছিলাম কণার বেগ এবং তরঙ্গের বেগের একটা সম্পর্ক, যেখানে একটা স্লোপ আসে। এখন আমরা ডাবল ডেরিভেটিভ অর্থাৎ ত্বরণের সাথে একটা সম্পর্ক বের করার চেষ্টা করতেছিলাম, যে কণার ত্বরণ আর এই ইকুয়েশনের যে এক্স এর সাপেক্ষে ডাবল ডেরিভেটিভ, এদের একটা সম্পর্ক আমরা বের করতে চাচ্ছিলাম। সো তখন দেখো এরকম আমরা পাইছিলাম যে এটা হচ্ছে তোমার মেইন সমীকরণটা তরঙ্গের, একবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে আর একবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে। এটা তোমরা সবাই জানো যদি ডিফারেন্সিয়েশন অধ্যায় পারো। এটা আসলে কিছুই না, এটা তোমার ওই যে সিম্পল হারমোনিক মোশনের যে একটা পার্টিকেলের ত্বরণ, ওই রকম একটা ইকুয়েশনই আসে। ঠিক আছে, এবং এক্স এর সাপেক্ষে তুমি যদি দুইবার ডেরিভেটিভ করো এটা আসবে এরকম। দেখো, একবার ডেরিভেটিভ করলে মাইনাস কেটা সামনে চলে আসবে, আরেকবার ডেরিভেটিভ করলে কজ হয়ে যাবে মাইনাস সাইন, তার মানে একটা মাইনাস অলরেডি আসছে। আবার মাইনাস কেটা যদি সামনে আসে আরেকটা মাইনাস আসবে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এখানের মাইনাসটা এখানেও থাকবে। ঠিক আছে, সো এই জিনিসটা তুমি পাবা। এখন যদি দুইটাকে ভাগ দাও তুমি এইরকম পাবা যে এই পাশে হচ্ছে তোমার ত্বরণের টার্মটা মানে পার্টিকেলের ত্বরণ, আর এই পাশে হচ্ছে দুইবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভের টার্মটা, আর ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার, এটা আসলে তুমি ভি স্কোয়ার লিখতে পারো। এটাকে বলা হয় তরঙ্গের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমাদের সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল না, যে ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। তার মানে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেই যে ইকুয়েশন মানে তারা সিম্পল হারমোনিক মোশন, তাই না? ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেই ইকুয়েশন মানে বা যেই সমীকরণ ওই ব্যবকলনীয় সমীকরণ মেনে চলে, তারাই আমাদের বলতেছিলাম এসএইচএম। সো এটাকে বলা হয় তরঙ্গের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যদিও এটা আমাদের বইয়ে নাই, তারপরে তোমাদের দেখা দিচ্ছে। এটাকে বলা হয় তরঙ্গের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্থাৎ যারা যারা এটা মানবে তারা কি বলতো, তারা তরঙ্গ, তাদেরকে বলতে পারবো যে তারা আসলে তরঙ্গ। সো আমরা তো এতদিন দেখে আসছি যে এই রকমের ইকুয়েশনগুলোকেই তরঙ্গ বলে, এগুলাকে তুমি ওই রকম ডিফারেন্সিয়েশন করে তুমি দেখতে পারবা যে এইরকমই আসে, তার মানে তারা তরঙ্গ। এখন যদি আনইউজুয়াল তোমাকে একটা স্ট্রাকচার দিই, বললাম যে এটা তরঙ্গ কিনা, যদিও বা বইয়ে এইরকম স্ট্রাকচার নাই, তারপরে জাস্ট দেখাচ্ছি। আমি তোমাকে বললাম যে এটা তরঙ্গ কিনা এবং যদি তরঙ্গ হয় ওই তরঙ্গটার বেগ কত, তাহলে তুমি কি করবা, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে ম্যাচ করার চেষ্টা করবা। যদি মানে তাহলে তরঙ্গ, যদি না মানে তাহলে তরঙ্গ না। সো একবার ডেরিভেটিভ করলা, দুইবার ডেরিভেটিভ করলা টি এর সাপেক্ষে, একবার ডেরিভেটিভ করলা এক্স এর সাপেক্ষে, আরেকবার ডেরিভেটিভ করলা এক্স এর সাপেক্ষে, তারপর তুমি মিলায় দেখবা যে এইটাকে এটা দিয়ে ভাগ করলে আসলে একটা ধ্রুব পদ আসে কিনা। কারণ দেখো, এইটাকে এইটা দিয়ে ভাগ করলে আসলে একটা ভেলোসিটি বা তরঙ্গের বেগ বা একটা ধ্রুব রাশি আসে। সো যদি আসে তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ এটা একটা তরঙ্গ। এখানে একটা ধ্রুব রাশি আসছে, এই ধ্রুব রাশিটাই কি আমাদের বেগের স্কোয়ার, তার মানে এখান থেকে বেগের মানটা আমরা ইজিলি নির্ণয় করতে পারবো 3/4। বুঝতে পারছো সবাই? বুঝছো? ওকে, আর ওয়ানালি ক্লিয়ার? ইরিন, তাসনিয়া, ঠিক আছে। যদিও বা স্পিডে যাচ্ছি কারণ এই জিনিসটা একবার গত ক্লাসে পড়ায় ফেলছিলাম, আজকে কাইন্ড অফ সেম ক্লাসটা দুইবার নিতে হচ্ছে। সো 2 নম্বর ক্লাসটা আমরা একদম ডিলেটই করে দিব, যেহেতু এটা নাই, এই ক্লাসটা 2 নম্বর ক্লাস হিসেবে ট্রিট হবে। এখন এই বেগটা আমরা আরেকটা ভাবে আসলে বের করতে পারি, তোমাদের গত ক্লাসের ট্রিকটা দেখাইছিলাম। আরেকটা ওয়ে হচ্ছে যে তোমার দেখবা বেগ মানে কি, বেগ মানে ওমেগা বাই কে আমরা জানি। সো এই টি এর সাথে যে টার্ম আর এক্স এর সাথে যে টার্ম এটা হচ্ছে কে, টি এর সাথে টার্ম হচ্ছে ওমেগা। সো টি এর সাথে যেটা থাকে ওটা এক্স এর সাথে যেটা থাকে ওটা দিয়ে ভাগ দিলে আমরা বেগ পেয়ে যাই। দেখো এটা একটা তরঙ্গের ইকুয়েশন, সো 20/10 তোমার হচ্ছে 2 হচ্ছে বেগ। এখানে এটা একটা তরঙ্গের ইকুয়েশন, এখানে হচ্ছে 2 পাই ইন্টু টি, 2 পাই ইন্টু 10, এখানে হচ্ছে 2 পাই ইন্টু 5। তার মানে টি এর শককে এক্স এর শক দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই হচ্ছে বেগ। তাহলে এইগুলাকে তুমি ইজিলি বেগ বের করে ফেলতে পারবা, এটা হচ্ছে একটা ট্রিক্স। আরেকটা ট্রিক্স হচ্ছে এই ভিতরে যেটুকু থাকে এটুকু করে 0 পুট করবা, মানে টি এর টার্ম আর এক্স এর টার্ম এটা করে ইকুয়ালস টু 0 দিবা, তাইলে এক্স বাই টি চলে আসবে, এক্স বাই টি কে আমরা বেগ বলি। সো 50/30 সেটা আসলে বেগ। যে কোনো ভাবেই তুমি বেগ নির্ণয় করতে পারো, ইটস আপ টু ইউ।
সো তুমি যেভাবে বেগ নির্ণয় করো না কেন উত্তর কিন্তু ইজিলি চলে আসবে। সবচেয়ে ইজিয়েস্ট টপিক হচ্ছে টি এর সাথেটাকে এক্স এর সাথেটা দিয়ে ভাগ করো, তাইলে বেগ চলে আসবে। কমপ্লেক্স ওয়ে কোনটা? তুমি এখান থেকে ফ্রিকোয়েন্সির ভ্যালু বের করো, এই যে 20 ইকুয়ালস টু লেখো 2πf, তারপরে ফ্রিকোয়েন্সির ভ্যালু বের করো, আর 10 ইকুয়ালস টু লেখো 2π/λ, সেখান থেকে ল্যামডার ভ্যালু বের করো, এফ আর ল্যামডা বের করে এফ ল্যামডা ইকুয়ালস টু বেগ বের করো। এটা হচ্ছে কমপ্লেক্স ওয়ে। আর যারা স্মার্ট তারা কি করবে, এই যে ওমেগার ভ্যালুকে কে এর ভ্যালু দিয়ে ভাগ করবে, তাহলে বেগ পেয়ে যাবে। বলো বুঝতে পারছো বেগ কেমনে বের করবা? একদম এরকম আনইউজুয়াল থাকলেও তুমি কিন্তু সহজে বের করে ফেলতে হবে। যে দেখো 6কে 2 দিয়ে ভাগ করলে বেগ পেয়ে গেছো, 2কে 7 দিয়ে ভাগ করলে বেগ পেয়ে গেছো। বাট এখানে কিন্তু একটু খেয়াল রাখবা, টি এর শখকে এক্স এর শখ দিয়ে ভাগ করতে হয়। এটা আবেগের বসে আবার 2কে 7 দিয়ে ভাগ করে ফেলো না, 7কে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? এখানে দেখো 12কে 16 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 12কে 16 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এই জিনিসগুলো বুঝে গেছো। আমাদের এই জায়গাতে কণার বেগ আর তরঙ্গের বেগের একটা পার্থক্য আমাদের ইসাক স্যারের বইয়ে আছে, যে জিনিসটা তোমাদের দেখাইছিলাম, যে তরঙ্গের বেগ আসলে কি? তরঙ্গের বেগ আসলে কত দ্রুত তরঙ্গের শক্তিটা সামনের দিকে ট্রান্সফার হচ্ছে, কত দ্রুত তরঙ্গের শক্তিটা সামনের দিকে ট্রান্সফার হচ্ছে। আর কণার বেগ মানে কি? একটা কণা যে নিজের জায়গাতে সিম্পল হার্মোনিক মোশন করতেছে, সেটা তার যে বেগ সেটাকে হচ্ছে কণার বেগ, তাই না? আর কি কি জিনিস? এই যে তরঙ্গের বেগটা, এটা মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ যেই বেগে অগ্রসর হচ্ছে তা, ঠিক আছে? আর তরঙ্গের বেগ সবসময় ধ্রুব হয়, কিন্তু যেই কণাটা উপরে নিচে দুলতেছে মানে এসএইচএম করতেছে, তার বেগ কি ধ্রুব হয়? এসএইচএম এ ভিটা কি ধ্রুব হয়? না, সেখানে ত্বরণ থাকে। এবং মনে করো যে স্লো গতি বেশি আবার স্লো, স্লো গতি বেশি আবার স্লো, তার মানে সাম্য অবস্থায় গতিটা বেশি থাকে। এটা ত্বরণ শূন্য না, এটা ধ্রুব বেগ না, এটার মধ্যে ত্বরণ থাকে। এই জিনিসটাই দেখাইছিলাম। এবং লাস্টে একটা ম্যাথ ছিল, এটা গত ক্লাসে, যে এইটা যদি এটা হয় কণার সর্বাধিক বেগ, কণার সর্বাধিক বেগ তো ওমেগা এ, আর তরঙ্গের বেগের দ্বিগুণ হলে দেখাও যে এটা। তার মানে তোমাকে সম্পর্ক বলছে যে কণার সর্বাধিক বেগ তরঙ্গের বেগের দ্বিগুণ। কণার সর্বাধিক মানে ওমেগা এ, তরঙ্গের বেগ মানে 2 × f ল্যামডা। সো এখান থেকে তুমি আসলে ল্যামডার ভ্যালুটা বের করছো। এটা আসলে খুবই সাদা সাপটা ইজি একটা ম্যাথ। সো এটা ছিল হচ্ছে গত 2 নাম্বার ক্লাসটা, আমরা যেটা আসলে রেকর্ডেরটা হারায় ফেলছি। সো আজকেরটা আসলে আমরা 2 নাম্বার ক্লাস হিসেবে ট্রিট করতেছি। বলো বুঝছো সবাই 2 নাম্বার ক্লাসটা? গত ক্লাসটা আসলে 40 মিনিটের 45 মিনিটের ছিল, আজকে আমাদের ওই জিনিসটাই রিক্যাপ করে 28 মিনিটে হয়ে গেছে, ঠিক আছে? 28 মিনিট না, আসলে আমরা তো 10-এ ক্লাস শুরু করছি, 18 মিনিটে হয়ে গেছে, ঠিক আছে? মানে এই জিনিসগুলো যদি লেখলে আরো সময় বেশি লাগতো। ওকে, সো এটা ছিল আমাদের গত ক্লাস, যেটা আসলে রেকর্ডিংটা মিস করে ফেলছি। সো এখন পর্যন্ত আমরা যা যা পড়ছি তোমাদের একটু দেখাই। দাঁড়াও, তোমাদের কাছে তোমরা কার বই ফলো করো? কোন স্যারের বই ফলো করো আমাকে বলো তো, কোন স্যারের বই ফলো করো তোমরা? আচ্ছা, এই ওয়েবসাইটে হচ্ছে তোমরা সব বইগুলো পাবা, ঠিক আছে? এটা সুন্দর একটা লাইব্রেরি টাইপের পিডিএফ পাবা আর কি। তোমরা কার বই ফলো করো? ইসাক স্যার? আচ্ছা ঠিক আছে, আমি ইসাক স্যার থেকে দেখা দিচ্ছি। এই যে তরঙ্গ অধ্যায়টা আমি ইসাক স্যার থেকে দেখা দিচ্ছি। দেখো ইসাক স্যার, তপন স্যার সবার বই মোটামুটি সেম। দেখো এই যে তরঙ্গের উৎপত্তি এগুলো আমরা পড়ছি, এগুলো একটু রিডিং পড়ে নিবা, ঠিক আছে? এগুলো একটু রিডিং পড়ে নিবা। তারপর 9.2-তে তরঙ্গ এবং শক্তি, এখানেও মূলত তরঙ্গ আসলে জিনিসটা কি সেটা তোমাকে মিন করাইছে। এটা আমরা পড়ছি প্রথম ক্লাসে, যে প্রত্যেকটা পার্টিকেল জাস্ট নিজের জায়গাতে দুলে। সো একটু রিডিং পড়ে দেখবা যে তোমার কোন জিনিসটা তোমার মনে হয় যে এটা একটা এমসিকিউ আসার মতো। মনে করো এই যে এরকম দাগ দেয়া থাকে, এই জিনিসগুলো একটু মনে রাখবা, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। এরপরে তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গের প্রকারভেদ, আর তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, এগুলো তোমরা জানো। ওকে, তারপর পড়বো হচ্ছে তরঙ্গের সঞ্চালন প্রক্রিয়া। এটা আমরা প্রথম ক্লাসে তোমাদের এক্সপ্লেন করছি, এখানে একটা স্প্রিং দিয়ে এক্সপ্লেন করছে। এগুলো আসলে লাগে না, তুমি জাস্ট পুরো জিনিসটা উপলব্ধি করতে পারলেই হয়, যেটা প্রথম ক্লাসে তোমাদের উপলব্ধি করাইছি। তারপর তরঙ্গের সংক্রান্ত ভৌত রাশি মানে পর্যায়কাল, এই জিনিসগুলো এখানে এক্সপ্লেন করছে, ঠিক আছে? সো এই 9.3.4 এটাও তোমরা পড়ছো, তোমাদের প্রথম ক্লাসে এই জিনিসটা শিখাইছি। কণার বেগ এবং তরঙ্গের বেগের মধ্যে সম্পর্ক, এটাও কিন্তু এই জায়গাতে দেখাইছি, ঠিক আছে? আজকে যেটা পড়লাম, বলো এই জিনিসটা আজকে পড়ছি না? আজকে পড়ছি। এখানে নিচে দেখো, আমি একটু বড় করি, এখানে নিচে দেখো কয়েকটা ম্যাথ দেখবা। এগুলো তোমাদের 9-10-এর ম্যাথ ছিল, এগুলার 1-2টা গত ক্লাসে করে দিছি, বাট বাকি সবগুলাই তোমরা পারবা। এরপরে এই জায়গাতে যেটা পড়ছে সেটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য এবং একটা অগ্রগামী তরঙ্গের গাণিতিক সমীকরণ, যেটা আমরা প্রথম ক্লাসে সমীকরণটা ডিরাইভ করছি 9.5.2। সো এই সমীকরণ এখানে কিভাবে বানাইছে এগুলো দেখা লাগবে না, মেইনলি আমরা যেভাবে তোমার ফিল করে সমীকরণটা বানাইছি সেটা তুমি দেখবা, সেটা তুমি জানলেই হবে।
এরপর এই জায়গাতে যেটা এই অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে বিভিন্ন রাশিমালা বের করছে, তোমাদের প্রথম ক্লাসে যেটা তোমাদের শেখাইছি। তরঙ্গের ইকুয়েশন থেকে এই টাইপের ম্যাথগুলো অনেক বেশি আসে, অনেক বেশি আসে। টেস্ট পেপার খুলে দেখবা, একদম সিম্পল ম্যাথ। একটা তরঙ্গের ইকুয়েশন দেয়া, তোমাকে বলবে সেটার পর্যায়কাল কত, সেটার কম্পাঙ্ক কত, সেটার বেগ কত, যেগুলো আমরা গত ক্লাসে বের করা শেখাইছি, তাই না? জাস্ট একটা ইকুয়েশন দিয়ে দিলে তুমি জাস্ট দেখে দেখে মানগুলো ইকুয়েশন থেকে বের করবা, বিস্তার বের করবা, কম্পাঙ্ক বের করবা। বলো পারবা না সেই জিনিসগুলা একটা তরঙ্গের ইকুয়েশন থেকে সবগুলো জিনিস এখন বের করে আনতে? বলো তো, একটা তরঙ্গের ইকুয়েশন থেকে সবগুলো জিনিস বের করে আনতে বলো তো, পারবা না? পারবা সবাই? একটা তরঙ্গের ইকুয়েশন দিয়ে দিলে তোমাকে বললাম যে বেগ কত, কম্পাঙ্ক কত, তরঙ্গ দৈর্ঘ্য কত, এগুলো কিন্তু বের করতে হবে। সো মেইনলি আমরা 9.5 পর্যন্ত সবগুলো পড়ে ফেলছি। 9.5 পর্যন্ত মানে এখন পর্যন্ত যতটুকু পড়ছি 9.5, ইসাক স্যারের বই 9.5 উপরিপাতন নীতির আগে পর্যন্ত সবটা পড়ে ফেলছি। তপন স্যারের বইও মোটামুটি সিমিলার, যে উপরিপাতনের আগে সবটা পড়ে ফেলছি। এখন আমরা উপরিপাতন শুরু করব না, আমরা উপরিপাতন শুরু করবো নেক্সট ক্লাসে। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে তরঙ্গের মানে 9.6 এর পরে আমরা যেই জিনিসটা শুরু করব সেটা হচ্ছে এইটা। আমরা আজকের ক্লাসে যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে এগুলা পরে পড়বো আমরা। আজকের ক্লাসে আমরা 9.11 অর্থাৎ তরঙ্গের তীব্রতা শুরু করবো। সো যেই বইয়ে আছো তরঙ্গের তীব্রতা বলে একটা টপিক পাবা, সেই টপিকটা এখন শুরু করব। সো শুরুর দিক থেকে তরঙ্গের উপরিপাতন পর্যন্ত পড়বা, তারপরে তরঙ্গের তীব্রতা পড়বা, যেটা আমরা আজকের ক্লাসে পড়বো। ওকে, তরঙ্গের তীব্রতা এখান থেকে যা যা আছে, তীব্রতা লেভেল মানে 9.11 থেকে 9.12 এই জিনিসগুলো আজকের ক্লাসে পড়বো। হ্যাঁ, সো 9.11 এবং 9.12 এই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে পড়বো, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে। সো তরঙ্গের তীব্রতা আজকের ক্লাসে পড়বো। আমরা কি পড়বো? তরঙ্গের তীব্রতা বা ইন্টেন্সিটি। তীব্রতার ইংলিশ কি? তীব্রতার ইংলিশ হচ্ছে ইন্টেন্সিটি। এই জিনিসটা কাজে লাগবে হচ্ছে তুমি যখন ভৌত আলোক বিজ্ঞান পড়বা, আমার কাছে পড়ো আর যেখানেই পড়ো, ওই জায়গাতে দেখবা খুবই মজা করে পড়া যায়। আসলে তরঙ্গ অধ্যায় পড়লে তোমার ভৌত আলোক বিজ্ঞান পড়া অনেক মজা লাগবে, বিশ্বাস করো না করো। তরঙ্গ অধ্যায় পড়লে ভৌত আলোক বিজ্ঞান পড়া অনেক মজা লাগবে, ঠিক আছে? ভৌত আলোক বিজ্ঞানের ক্লাস সেকেন্ড পেপারের মধ্যে নেওয়া হয়েছিল একবার, সো আর্কাইভ ভিডিও থাকতে পারে কোথাও। আচ্ছা দেখো, তীব্রতা মানে হচ্ছে ইন্টেন্সিটি। আমরা আগে পড়াশোনায় আসি। ইন্টেন্সিটি, তীব্রতা জিনিসটা আসলে কি? তীব্রতা জিনিসটা হচ্ছে একক ক্ষেত্রফলে কতটুকু ক্ষমতা ট্রান্সফার হচ্ছে, একক ক্ষেত্রফলে কতটুকু ক্ষমতা ট্রান্সফার হচ্ছে। তার মানে তীব্রতা মানে কি? তীব্রতা সবসময় মানেই হচ্ছে এটা, যে একক ক্ষেত্রফলে কতটুকু ক্ষমতা। এখন ক্ষমতা বলতে কি বুঝি? ক্ষমতা বলতে কি বুঝি বলতো? ক্ষমতা বলতে বুঝি এক সেকেন্ডে কতটুকু শক্তি যাচ্ছে। তাহলে একক ক্ষেত্রফলে এক সেকেন্ডে কতটুকু শক্তি যাচ্ছে সেটাই হচ্ছে তোমার কি বলতো? ইন্টেন্সিটি। কতটুকু শক্তি যাচ্ছে সেটা হচ্ছে তোমার ইন্টেন্সিটি। একক ক্ষেত্রফলে এক সেকেন্ডে কতটুকু শক্তি যাচ্ছে, একক ক্ষেত্রফলে এক সেকেন্ডে কতটুকু শক্তি যাচ্ছে সেটা হচ্ছে তোমার তীব্রতা বা ইন্টেন্সিটি। একক ক্ষেত্রফলে এক সেকেন্ডে কতটুকু শক্তি যাচ্ছে সেটা হচ্ছে তোমার ইন্টেন্সিটি। এটা খুবই মনোযোগ দিয়ে পড়বা, খুবই মজার। আমি বইয়ের থেকে আরো এক্সট্রা অনেক জিনিসপত্র পড়াবো যেগুলো তোমার অ্যাডমিশনের হয়তো কাজে লাগবে, ঠিক আছে? এখানে মনে করো এটা একটা মাইক্রোফোন, এখান থেকে কি যাচ্ছে বলতো? সাউন্ড যাচ্ছে, এখান থেকে সাউন্ড যাচ্ছে, এখান থেকে সাউন্ড যাচ্ছে, সাউন্ড ওয়েভ যাচ্ছে। ওকে, আমি তোমাকে বললাম যে এখানে মনে করো একটা গোল মাইক্রোফোন আছে, তুমি এটা থেকে একটা নির্দিষ্ট দূরে এই জায়গাতে মনে করো তোমার একটা কান আছে, এতটুকু কান আছে, তাহলে ওই কানটা আসলে কতটুকু জোরে শব্দটা শুনতে পাবে, এটা হচ্ছে শব্দের তীব্রতা। কান যদি বড় হয় শব্দের তীব্রতা তোমার কাছে বড় হবে। কারণ কি? কারণ কান যত বড় হবে তোমার কাছে শব্দটার আসবে তত বেশি এনার্জি তোমার কাছে আসবে, যে কারণে শব্দটা তুমি শুনতে পাবা তত বেশি লাউড। তীব্রতা মানে আসলে এটা বুঝতে পারো যে কতটুকু বেশি শব্দ বা কতটুকু হাই ভলিউম, ঠিক আছে? ভলিউমটা কতটুকু বেশি। আমরা আস্তে সাউন্ড শুনলে বুঝবো সেটা তীব্রতা কম, জোরে শব্দটা শুনলে বুঝবো সেটা তীব্রতা বেশি। তার মানে তীব্রতাটা আসলে ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে, যে তুমি কতটুকু ক্ষেত্রফলে তীব্রতা মাপতেছো। মনে করো এই জায়গাতে একটা সাউন্ড বাজতেছে, তুমি এখান থেকে তোমার কানটা এতটুক, তোমার যতটুকু তীব্রতা লাগবে, যতটুকু জোরে শুনবা এটা, তোমার কানটা এতটুক হইলে তুমি কিন্তু আরো বেশি জোরে শুনতে। বিশ্বাস না করলে আমার কথাটার কানটা যখন শুনবা কানের পিছনে হাত দিয়ে দেখো, যদি তোমার ক্ষেত্রফলটা বাড়ায় দাও তুমি কিন্তু আরো জোরে শুনো সাউন্ডটাকে, তাই না? বলো তো, কানে হাত দিয়ে দেখো তো, ক্ষেত্রফলটা বাড়ায় দিলে তুমি আরো জোরে শোনো, ক্ষেত্রফলটা বাড়ায় দিলে তুমি আরো বেশি জোরে শোনো। তার মানে একক ক্ষেত্রফলে কতটুকু আমরা শুনতে পাই সেটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটি বা তীব্রতা।
একক ক্ষেত্রফলে কতটুকু ক্ষমতা পাই সেটা হচ্ছে তীব্রতা। তাহলে তোমার ক্ষেত্রফল বাড়ায় দিলে আসলে আমাদের ক্ষমতাটা আসলে বেশি পাচ্ছি, তাই না? একক ক্ষেত্রফলে আর আসলে বেশি শক্তি পাচ্ছি। ক্ষেত্রফল যদি বাড়ায় দেয় আসলে আমরা বেশি শক্তি পাচ্ছি, কারণ একক ক্ষেত্রফলে যেহেতু ইন্টেন্সিটি বলে এটাকে, ক্ষেত্রফল যদি বাড়ায় দেয় আমরা আসলে শক্তি বেশি পাচ্ছি। তার মানে এইটা আসলে মিন করে, তীব্রতা আসলে মিন করে একটা কোয়ান্টিটি, যেটা দিয়ে তুমি বুঝবা যে একক ক্ষেত্রফল দিয়ে প্রতি সেকেন্ডে ঠিক কতটুকু এনার্জি ট্রান্সফার হচ্ছে। তার মানে এনার্জি এট 1 সেকেন্ড। তার মানে একক ক্ষেত্রফলে 1 মিটার স্কোয়ার দিয়ে 1 সেকেন্ডে কতটুকু এনার্জি ট্রান্সমিট হচ্ছে সেটা হচ্ছে তার ইন্টেন্সিটি। সেটাই হচ্ছে ইন্টেন্সিটি, সেটাই হচ্ছে তার ইন্টেন্সিটি, সেটা হচ্ছে তার ইন্টেন্সিটি। ঠিক আছে, ইন্টেন্সিটি কি দিয়ে প্রকাশ করে? ইন্টেন্সিটিকে আই দিয়ে প্রকাশ করে, বুঝছো? এখন ইন্টেন্সিটির এককটা কি হবে? এককটা কি হবে? ইন্টেন্সিটি মানে কি? একক ক্ষেত্রফলে 1 সেকেন্ডে কতটুকু শক্তি যাচ্ছে। তাহলে এটার এককটা কি? কমন সেন্স দিয়ে বলো তো, যে শক্তি শক্তি পার 1 সেকেন্ড পার 1 মিটার স্কোয়ার। একক ক্ষেত্রফলে একক সেকেন্ডে যতটুকু শক্তি যাচ্ছে। তাহলে তুমি কি বলতে পারবা? জোল, নিচে হচ্ছে কি হয়ে যাবে? নিচে হয়ে যাবে সেকেন্ড হয়ে যাবে, আর নিচে হয়ে যাবে হচ্ছে মিটার স্কোয়ার। জোল পার সেকেন্ডকে কি বলি আমরা? ওয়াট বলি, ওয়াট পার মিটার স্কোয়ার। সো তুমি ইন্টেন্সিটিকে এভাবেও বলতে পারবা যে একক সময়ে একক ক্ষেত্রফলে যতটুকু এনার্জি যাচ্ছে, অথবা একক ক্ষেত্রফলে যতটুকু ক্ষমতা যাচ্ছে। কারণ ক্ষমতা বলতে আমরা বুঝি একক সময়ের শক্তি, তাই না? 1 সেকেন্ডে যতটুকু শক্তি যায় সেটাকে আমরা বলি ক্ষমতা। সো আমরা এটাও বলতে পারবো যে একক ক্ষেত্রফলে যতটুকু ক্ষমতা যাচ্ছে, একক ক্ষেত্রফলে যতটুকু ক্ষমতা যাচ্ছে, বুঝছো? একক ক্ষেত্রফলে যতটুকু ক্ষমতা যাচ্ছে তাকেই আমরা বলি হচ্ছে ইন্টেন্সিটি। একক ক্ষেত্রফলে যতটুকু ক্ষমতা যাচ্ছে তাকেই বলি আমরা ইন্টেন্সিটি। একক ক্ষেত্রফলে যতটুকু ক্ষমতা যাচ্ছে তাকে আমরা বলি ইন্টেন্সিটি। ওকে, ঠিক আছে? আমরা শব্দটার তীব্রতা মাপতে যাচ্ছি, শব্দটার ইন্টেন্সিটি মাপতে যাচ্ছি। এই যে শব্দ সোর্সটা আছে, এই সোর্সটার ইন্টেন্সিটি মাপতে যাচ্ছি। এখন আমাকে একটু কমন সেন্স দিয়ে বলো যে এই শব্দটার থেকে এক্স দূরত্বে তীব্রতা যত হবে, ওয়াই দূরত্বে তীব্রতাটা কি বেশি হবে নাকি কম হবে? কমন সেন্স দিয়ে বলো তো। একটা মাইকের তুমি কাছে আসলে শব্দটা জোরে শোনা যায় নাকি দূরে গেলে শব্দটা জোরে শোনা যায়? একজন কম বলছে, একটু চিন্তা করে দেখো, একটা মাইকের কাছে আসলে জোরে শোনা যায়, তীব্রতা মানে আমরা বুঝতেছি কতটুকু জোরে শোনা যাচ্ছে, ঠিক আছে, কতটুকু লাউড শোনা যাচ্ছে। সো তোমার একটা মাইকের কাছে আসলে জোরে শোনা যাবে নাকি জোরে গেলে জোরে শোনা যাবে বলো তো? কাছে আসলে। তার মানে তুমি যদি কাছে চলে আসো এবং 1 মিটার স্কোয়ারে তুমি হচ্ছে এনার্জি ক্যালকুলেট করো, যেটা আসলে তোমার তীব্রতাটা কিন্তু বাড়বে। তার মানে যত কাছে আসবা তীব্রতাটা তত বাড়বে, যত কাছে আসবা তীব্রতাটা তত বাড়বে, ঠিক আছে? এটা আমরা আরেকটু পরে দেখবো। আপাতত আমরা এই তীব্রতার একটা রাশিমালা ডিফাইন করতে চাই, একটা তীব্রতার একটা রাশিমালা বা একটা ফর্মুলা ডিরাইভ করতে চাই, তারপর বাকি পড়াশোনা। এই তীব্রতার একটা রাশিমালা ডিরাইভ করতে চাই, তারপর বাকি পড়াশোনা। মনে করো যে এই জায়গাতে তোমার একটা দড়ি দিয়ে আসলে তোমার একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে, কারণ আমরা তো আসলে বাতাস দিয়ে ক্যালকুলেট করব, বা তোমার ম্যাথের বিভিন্ন খাতিরে আমরা আসলে ধরে নেই যে দড়ির আসলে কোনো ভর নাই। আসলে কোনো বস্তু যদি ভর না থাকে এবং সেটা যদি খুব কম বেগে আগায়, তাহলে কিন্তু তার কোনো শক্তি থাকে না, তাই না? হাফ এম ভি স্কয়ার, তার কোনো শক্তি থাকবে না। এটা তোমার আপেক্ষিক বেগে গেলে বা তোমার যেই আছে মডার্ন ফিজিক্সে গেলে তখন সেটা ভিন্ন ব্যাপার, যে অনেক গতিতে চলতেছে, তখন সেটা ভিন্ন ব্যাপার। বাট কম গতিতে যখন যাবে কোনো একটা বস্তু যদি ভরহীন হয়, তাহলে আসলে তার কি থাকে না বলতো? শক্তি থাকে না। সো বাতাসের মলিকিউল বলো বা একটা দড়ি বলো, সবারই কিন্তু একটা না একটা ভর আছে। সো ভর আছে বলেই তার কিন্তু একটা শক্তি আছে। সো আমরা কি বের করতে যাচ্ছি? আমরা বের করতে যাচ্ছি তীব্রতা। আমাদের টার্গেটটা দেখো, আমরা প্রমাণ করি। আমরা তীব্রতা বের করতে যাচ্ছি, ইন্টেন্সিটি বের করতে যাচ্ছি। ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি মানে হচ্ছে যে প্রতি একক সময়ে ঠিক কতটুকু এনার্জি যাচ্ছে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল দিয়ে। 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল দিয়ে ঠিক কতটুকু কি যাচ্ছে বলো তো? কতটুকু এনার্জি যাচ্ছে প্রতি সেকেন্ডে। বা আমি এমনিও বলতে পারি যে এ উপরে পি মানে কি? ক্ষমতা। এ দিয়ে ভাগ করা মানে কি? প্রতি মিটার স্কোয়ারে বা প্রতি মিটার স্কোয়ার ক্ষেত্রফলে কতটুকু ক্ষমতা যাচ্ছে। এটাই আমাদের ইন্টেন্সিটি, তাই না বলতো? এটাই আমাদের ইন্টেন্সিটি না? ইয়েস অর নো বলতো? দেখো, ইন্টেন্সিটি বলতে কি বলছিলাম? একক ক্ষেত্রফলে 1 সেকেন্ডে কতটুকু শক্তি যাচ্ছে। 1 সেকেন্ডের শক্তি, সেটা মানেই তো আমাদের পাওয়ার, তাই না? এটা মানে কি? এটা মানেই তো আমাদের ক্ষমতা বা পাওয়ার। এটা মানেই তো আমাদের ক্ষমতা বা পাওয়ার, যে 1 সেকেন্ডে কতটুকু এনার্জি যাচ্ছে।
আর 1 মিটার স্কোয়ারে কতটুকু পাওয়ার যাচ্ছে সেটা আসলে আমাদের কি বলতো ইন্টেন্সিটি বা তীব্রতা। 1 মিটার স্কোয়ারে কতটুকু পাওয়ার যাচ্ছে সেটা আমাদের তীব্রতা। তাহলে আমি কি পাওয়ার বাই ক্ষেত্রফল এটাকে তীব্রতা বলতে পারবো? বলতে পারবো। তার মানে এই ডেফিনেশনটার ক্ষেত্রেই খেয়াল করো, তুমি বলতেছো যে এ ক্ষেত্রফলে এ ক্ষেত্রফলে এ ক্ষেত্রফলে এ ক্ষেত্রফলে পাওয়ার যাচ্ছে, ওকে, পাওয়ার যাচ্ছে হলো পি। তাহলে একক ক্ষেত্রফলে পাওয়ার যাচ্ছে কত বলতো? পি বাই এ। এটাই আসলে আমাদের বাই ডেফিনেশন তীব্রতা না বলতো? এটাই তো আমাদের বাই ডেফিনেশন তীব্রতা, যে একক ক্ষেত্রফলে কতটুকু ক্ষমতা যাচ্ছে, বা ভিন্নভাবে বলতে গেলে একক ক্ষেত্রফলে 1 সেকেন্ডে কতটুকু শক্তি যাচ্ছে। রাইট রাইট বলো তো, একক ক্ষেত্রফলে 1 সেকেন্ডে কতটুকু শক্তি যাচ্ছে? ইয়েস অর নো? তাসনিয়া, ইরিন, আরমান, ইয়েস। ঠিক আছে, তাইলে আমরা যদি ইন্টেন্সিটি বের করতে চাই তাহলে আগে ক্ষমতা বের করি। ওকে, ক্ষমতা বের করি, ক্ষমতা বের করি। ওকে, তাহলে আমাদের জন্য ইজি হবে। আমরা সিম্পল হারমোনিক মোশনে দেখছি, কি দেখছি? এখানে একটা যে কণা, মনে করো এই একটা কণার ভর, যেই কণাটা আসলে উপরে নিচে দুলতেছে, এই কণাটার ভর মনে করো এম প্রাইম। এই কণাটার ভর কি? এম প্রাইম। তাহলে এই একটা কণার মোট শক্তি কত? এসএইচএম-এ পড়ছো তোমরা, একটা কণার মোট শক্তি কত বলো তো? একটা কণার মোট শক্তি কত মনে আছে? একটা কণার মোট শক্তি কত? হাফ এম ওমেগা এ হোল স্কোয়ার। মনে আছে? আরে সহজ জিনিস, সিম্পল হারমোনিক মোশনে কি পড়ছো? কণার সর্বোচ্চ বেগ, এটাকে স্কোয়ার করলে মানে বেগের মধ্যে সর্বোচ্চ বেগটা বসায় দাও, তাহলে সর্বোচ্চ শক্তিটা মানে টোটাল এনার্জিটা পেয়ে যাবে, যে হাফ এম সর্বোচ্চ বেগ মানে ওমেগা এস ওমেগা এর হোল স্কোয়ার। এটা হচ্ছে একটা কণার সর্বোচ্চ বেগ বা একটা কণার মোট শক্তি। সর্বোচ্চ বেগটা দেওয়া মানে কি? তুমি সর্বোচ্চ শক্তিটা বের করতেছো, মানে সর্বোচ্চ গতিশক্তি বা মোট শক্তি। সর্বোচ্চ গতিশক্তিটাই তো মোট শক্তি, তাই না? তার মানে তোমার কোনো স্থিতি শক্তি নেই, সবটাই আসলে গতিশক্তি, তার মানে এটাই তোমার মোট শক্তি। তাহলে একটা পার্টিকেলের মোট শক্তি কত বলো তো? একটা পার্টিকেলের মোট শক্তি কত? একটা পার্টিকেলের মোট শক্তি কত বলো তো? হাফ এম প্রাইম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তাই না? সিম্পল হারমোনিক মোশন থেকে আমরা জানি। এখন আমাদের কয়টা পার্টিকেলের এনার্জি এখানে নিয়ে কাজ করতে হবে? সবগুলা না, সবগুলা আসলে না। আমাদের ক্যালকুলেট করতে হবে 1 সেকেন্ডের এনার্জি অ্যাট 1 মিটার স্কোয়ার। এটাই আসলে ইন্টেন্সিটি, তাই না? যে 1 সেকেন্ডে কতটুকু এনার্জি যায় 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল দিয়ে, তাই না? সো 1 সেকেন্ডে আসলে কতগুলা অণু এই জায়গাতে যাবে, কতগুলা অণু এই জায়গাতে যাবে 1 সেকেন্ডে, তাদের এনার্জিটা আমার বের করতে হবে। তাইলে আমাকে বলো, এইদিকে তরঙ্গের বেগটা যদি ভি হয়, তাহলে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে বলো তো? এই দূরত্বটা কত হবে? তরঙ্গের বেগটা যদি ভি হয়, 1 সেকেন্ডে ঠিক কতগুলা কণা, কতটুকু দূরত্বের কণা আমরা পাবো বলো তো? এখানে দূরত্বটা কত পাবো 1 সেকেন্ডে? এস ইকুয়ালস টু ভিটি। তাহলে দূরত্বটা কত পাবো? দূরত্বটা কত পাবো বলো তো? ভি পরিমাণ, তরঙ্গের বেগ ভি, এফ ল্যামডা না, তরঙ্গের বেগ। দেখো তরঙ্গটার বেগ হচ্ছে ভি, ভি বেগে তরঙ্গটা আগাচ্ছে। আমি বললাম 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে, তাহলে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে? এস ইকুয়ালস টু ভিটি। টি এর জায়গায় 1 বসাও, তাহলে এস এর ভ্যালুটা কত? আসলে ভি এর সমান। তার মানে ভি এর সমপরিমাণ দূরত্ব যাবে সে। 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব আগালো তরঙ্গটা? এতটুকু দূরত্ব আগালো। কতটুকু দূরত্ব আগালো? এতটুকু দূরত্ব। বলো, ধরতে পারছো? 1 সেকেন্ডে তরঙ্গটা এতটুকু দূরত্ব আগালো। কতটুকু দূরত্ব? ভি পরিমাণ। তাইলে এই জায়গাটুকুর ভিতরে যতগুলো অণু আছে সবার শক্তিটাই কি আমার 1 সেকেন্ডের এনার্জি না? তার মানে ক্ষমতা বলতে আমরা তো এটাই বুঝি, ক্ষমতা বলতে আমরা তো এটাই বুঝি যে 1 সেকেন্ডের এনার্জি। এনার্জি কয় সেকেন্ডের? 1 সেকেন্ডের এনার্জিকেই তো ক্ষমতা বলে, যে প্রতি সেকেন্ডে কতটুকু এনার্জি যাচ্ছে, এটাই তো ক্ষমতা। সো আমাদের যদি এই জায়গাতে এনার্জিটা বের করতে হয়, তাহলে এই 1 সেকেন্ডে যতগুলো অণু পরমাণু বের হইছে, কণা বের হইছে, তাদের সবার শক্তির যোগফলটাই আমার টোটাল এনার্জি না? 1 সেকেন্ডের এনার্জি না বলো তো? এটাই তো আমার পাওয়ার। তার মানে পাওয়ারটা তুমি কেমনে নির্ণয় করতে পারো? পিটা, এটা তো পি বা পাওয়ার, 1 সেকেন্ডের এনার্জি। সেটা আসলে কি হয়ে যাবে? হাফ ইন্টু এখানে যতটুকু আছে এই সবটার ভর। দেখো 1 সেকেন্ডে যতগুলো অণু বের হয়েছে সবগুলো অণুর ভর ইন্টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। দেখো একটা পার্টিকেল ছিল তো একটা পার্টিকেলের ভর, এখানে যতগুলো পার্টিকেল আছে ততগুলো পার্টিকেলের ভর। আমি জানি না কতগুলো পার্টিকেল আছে, বলো বুঝছো কিনা সবাই? বলো বুঝতে পারছো সবাই? সিম্পল হারমোনিক মোশনের মতোই
আর কিছুই না, বুঝছো? ঠিক আছে, এখন আমি এই বড় এমটা খুঁজে বের করব। এটার জন্য আমাদের একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে এই যে দড়িটা আছে এটার মাস ডেনসিটি। ঠিক আছে, এই যে দড়িটা আছে এই দড়িটার মিউ বলে এটাকে। মিউ মানে হচ্ছে এত কেজি পার মিটার, মানে প্রতি মিটারে কত কেজি মাস আছে। ওকে, এটাকে বলা হয় লিনিয়ার মাস ডেনসিটি। কি বললাম, যে এই দড়িটার লিনিয়ার মাস ডেনসিটি আমি মনে করো জানি, বা প্রশ্নে দেয়া আছে যে প্রতি মিটারে ঠিক কত কেজি ভর আছে। তাহলে আমি এখানে কি চাচ্ছি, এম কেজি ভর। এম কেজি ভর কতটুকু দৈর্ঘ্যের, এই ভি পরিমাণ দৈর্ঘ্যের না, এই দৈর্ঘ্যের মধ্যে যতটুকু ভর আছে। তাহলে এটার মাস ডেনসিটি যদি মিউ হয়, যে প্রতি মিটারে এত কেজি ভর আছে, তাহলে ভি মিটারে কতটুকু ভর আছে বলো তো? ভি মিটারে মিউ ইন্টু ভি এতটুকু ভর আছে, তাই না? ইয়েস, 1 মিটারে যদি মিউ পরিমাণ ভর হয়, তাহলে ভি মিটারে কতটুকু ভর? ভি ইন্টু মিউ। ঠিক আছে, তো আমি এই বড় এম এর ভ্যালুটা আসলে পেয়ে গেলাম। আমাদের এই মিউ এর ভ্যালুটা প্রশ্নে দেওয়া থাকবে। সো মিউ ইন্টু ভি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এটা আসলে আমি কি পাইছি? এটা আসলে আমাদের ক্ষমতা পাইছি। কি পাইছি? ক্ষমতা পাইছি। এটা আসলে কি পাইছি? ক্ষমতা পাইছি। কি পাইছি? ক্ষমতা পাইছি। বাট আমি কি ক্ষমতা বের করতে চাই? না, আমি তো চাই ইন্টেন্সিটি। সো ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি মানে ক্ষমতাকে তোমার এরিয়া দিয়ে ভাগ করতে হবে। সো তুমি যদি এরিয়া দিয়ে ভাগ করো মিউ ভি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এখন একটা টার্ম আছে এই জায়গাতে, এই যে মিউ বাই এরিয়া, এটা আসলে তোমাকে কি দিবে? এটা আসলে তোমাকে নর্মাল ডেনসিটি দিবে। লিনিয়ার ডেনসিটি ছিল এটা, যে প্রতি মিটারে কত কেজি ভর আছে, আর এটা হচ্ছে প্রতি মিটার কিউবে কতটুকু ভর আছে। নর্মাল ডেনসিটি সমান আমরা কি জানি? প্রতি মিটার কিউবে কতটুকু ভর আছে, তাই না? আয়তন প্রতি মিটার কিউবে কতটুকু ভর আছে। দেখো মিউ এর এককটাকে দেখলে চিন্তা করো, এককটা চিন্তা করো, তাহলে বুঝবা। মিউ মানে হচ্ছে কেজি পার মিটার, আর নিচে আবার মিটার স্কোয়ার আসছে, তাহলে দুইটা একসাথে মিলে কি হয়ে যাচ্ছে? কেজি পার মিটার কিউব, যেটা আসলে আমাদের নর্মাল ডেনসিটি। সো এটাই হচ্ছে তোমার কি বলতো ইন্টেন্সিটির ফর্মুলা। এটাই হচ্ছে তোমার ইন্টেন্সিটির ফর্মুলা। তার মানে ইন্টেন্সিটির ফর্মুলাটা তুমি দেখা মাত্র মানে মনে রাখার মতো একটা ফর্মুলা। যে ফর্মুলাটা হচ্ছে এরকম, যে I ইকুয়ালস টু হাফ রো ভি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, রো ভি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এখন এটা তোমার বইয়ে দেখবা ভিন্নভাবে উত্তর দেওয়া, তারা ওমেগাকে এফ এ কনভার্ট করছে, 2 পাই এফ এর নিচে। তখন দেখবা যে ফর্মুলাটা হয়ে গেছে এইরকম, যে এখানে যদি 2 পাই এফ লেখো, দেখো খেয়াল করো, 2 পাই এফ লেখে তাহলে 2 স্কোয়ারে মানে হয়ে যাবে 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার। সো বইয়ে দেখবে এরকম ভাবে দেখছে 2 মিউ ভি এফ স্কোয়ার পাই স্কোয়ার এ স্কোয়ার। সো এটা আসলে মনে থাকে না, এটা আসলে খুবই বাজে একটা ফরম্যাট। তুমি মনে রাখবে এরকম হাফ রো ভি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার তীব্রতার ফর্মুলা। এটার এককটা কি বলতো? ওয়াট পার মিটার স্কোয়ার। এককটা কি বলতো? এককটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, ক্ষমতা প্রতি মিটার স্কোয়ারে। ওয়াট পার মিটার স্কোয়ার, ক্ষমতা পার প্রতি মিটার স্কোয়ারে। ঠিক আছে, এখন এই ফর্মুলাতে আমাদের কিছু হিন্টস দরকার, বা কিছু জিনিসপত্র জানা দরকার। যেই জিনিসগুলো আমাদের জানা দরকার, কয়েকটা ম্যাথ তোমাদের জন্য রাখছিলাম, দাঁড়াও। যেই জিনিসগুলো আমাদের জানা দরকার সেটা হচ্ছে এই জায়গাতে আমাকে বলো এই ওমেগা এ এটা আসলে কার বৈশিষ্ট্য? এটা আসলে আমাদের পার্টিকেলটার বৈশিষ্ট্য। ওকে, পার্টিকেল যেটা আছে, আমাদের যে পার্টিকেলটা আছে এই জায়গাতে, যেটা আসলে মুভ করতেছে, ওই পার্টিকেলটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের হচ্ছে কি বলতো? ওই পার্টিকেলটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ওমেগা আর এ। কারণ অ্যামপ্লিটিউড কি? পার্টিকেলটা যতটুকু উঠতেছে সেটাই তো অ্যামপ্লিটিউড। এই পার্টিকেলটা যতটুকু উঠতেছে সেটাই তো আমাদের বিস্তার। এই পার্টিকেলটা যত কৌণিক বেগে ঘুরতেছে সেটাই তো আমাদের ওমেগা। এগুলো হচ্ছে পার্টিকেলের বৈশিষ্ট্য। আর এই রো আর ভি এটা কিন্তু মাধ্যমের বৈশিষ্ট্য, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে মাধ্যমের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? মাধ্যমের বৈশিষ্ট্য। কারণ ভি তো এটা এই মাধ্যমে কতটুকু বেগে তরঙ্গটা আগাচ্ছে সেটা, আর রোটা তো আমাদের এই জায়গাতে ঘনত্ব, ওই মাধ্যমের ঘনত্ব, তাই না? ওই যে দড়িটা আছে ওই দড়িটার ঘনত্ব হচ্ছে রোমিন করে। তার মানে মাধ্যমটার উপর ডিপেন্ড করতেছে এই দুইটা রাশি। তাহলে বলতো একই মাধ্যমে আমি দুইটা তরঙ্গের মাঝে কম্পারিজন করতে চাই, দুইটা তরঙ্গের ইন্টেন্সিটির মাঝে মানে কম্পারিজন করতে চাই, তখন ফর্মুলা কেমন আসবে? একই মাধ্যমে আমি দুইটা তরঙ্গের মাঝে, তরঙ্গের ইন্টেন্সিটির মাঝে কম্পারিজন করতে চাই, কি আসবে তখন? জাস্ট সমীকরণ থেকে তুমি হচ্ছে লেখো, অনুপাত লেখো, কি আসবে বলো তো? I2/I1। একই মাধ্যমে তো এই জিনিসগুলো সেম হয়ে যাবে। সো তখন শুধু তোমার ওমেগা 2 স্কোয়ার বাই ওমেগা 1 স্কোয়ার
ইন্টু a2 স্কোয়ার বাই a1 স্কোয়ার, তাই না? এইটুকু দিয়ে হিসাব কিতাব করলেই হয়ে যাবে, তাই তো? কিন্তু আমি যদি আবার বলি যে একই তরঙ্গ ভিন্ন মাধ্যমে তুমি হচ্ছে ক্যালকুলেট করবা, ভিন্ন মাধ্যমে তুমি হচ্ছে তুলনা করবা, তখন তোমার অনুপাতটা কি হয়ে যাবে? i2 বাই i1। তরঙ্গ যেহেতু একটাই, তার মানে তার পার্টিকেলগুলোর বৈশিষ্ট্য সব এক, তার মানে এই টার্মটা সেম, তার মানে তখন তোমার অনুপাত আসবে ρ2 বাই ρ1 ইন্টু v2 বাই v1। কারণ মাধ্যম চেঞ্জ করলে এই রাশিগুলাই চেঞ্জ হয়। বলো, বুঝতে পারছো সবাই? ইরিন, তাসনিয়া, বুঝতে পারছো সবাই? আমাকে বলো তো, সবাই বুঝতে পারছো? ঠিক আছে, এটা যদি বুঝতে পারো একটা ম্যাথ করো, তাইলে একটা ম্যাথে তোমাকে বলছে যে আই এর ভ্যালু, ইন্টেন্সিটির ভ্যালু 300 এত ওয়াট পার মিটার স্কোয়ার। তারপর তোমাকে বলছে এফ এর ভ্যালু হচ্ছে পাই হার্জ, তারপর রো এর ভ্যালু হচ্ছে 1 কেজি পার মিটার কিউব, তারপর ভি এর ভ্যালু হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। তোমাকে বলছে অ্যামপ্লিটিউডের ভ্যালু কত, বের করো তো। অ্যামপ্লিটিউডের ভ্যালু কত বের করো। বিস্তারের ভ্যালু কত, অ্যামপ্লিটিউডের ভ্যালু কত, বিস্তার। খুব সহজ, ফর্মুলাটাই পুট করো। ফর্মুলাটা মনে রাখা তো একদম বাচ্চাদের জিনিস, বইয়ের ফর্মুলা মনে রাখবা না, তুমি যেটা শিখছো এটা মনে রাখবা। হাফ ইন্টু কি ছিল, রো ইন্টু ভি ওমেগা এ, এই দুটার হোল স্কোয়ার। তাহলে তুমি কি বের করবা? এ স্কোয়ার বের করবা। সো এ কে যদি এক পাশে নিয়ে আসো, এ স্কোয়ারকে, এখানে চলে আসবে 2i ডিভাইডেড বাই রো ইন্টু ভি ইন্টু ওমেগা স্কোয়ার। দেখো সবগুলো রাশি তোমাকে দিয়ে দিচ্ছে। আই এর ভ্যালু তুমি জানো, বসাবা। রো এর ভ্যালু তুমি জানো, ভি এর ভ্যালু তুমি জানো, ওমেগার ভ্যালু জানো না, বাট এফ এর ভ্যালু জানো। এফ এর ভ্যালু জানা মানে 2πf দিয়ে ওমেগার ভ্যালু জানো। বলো, বের করতে পারবা না? বলো তো, বের করতে পারবা না? 2 ইন্টু 300, রো এর ভ্যালু হচ্ছে 1, ভি এর ভ্যালু হচ্ছে 200, ওমেগা মানে 2π, এফ এর ভ্যালু হচ্ছে পাই, সো পাই স্কোয়ার। বলো, পারবা? ওকে, 0.0877, 0.0877 এত মিটার। রুট করার পরে, এটা কি রুট করার পরে নাকি রুট করার আগে? ইরিন, তাসনিয়া, রুট করার পরে এটা বের করছো নাকি রুট করার আগে? খেয়াল রাখবা, রুট করার পরে নাকি রুট করার আগে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখন আরেকটা প্রবলেম তোমাদের দেই, মনে করো এই জায়গাতে আমাদের একটা গ্রাফিক্যাল একটা প্রবলেম, একটু কনসেপচুয়ালি ম্যাথটা করবা। এটা একটা ইন্ডিয়ান বই থেকে নেওয়া। সো এই জায়গাতে মনে করো একটা তরঙ্গ আছে, এটা একটা তরঙ্গ, ঠিক আছে? এটা একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ, এইটা একটা তরঙ্গ, ওকে, এটা একটা তরঙ্গ। আরেকটা তরঙ্গ আছে হলো এইটা, ঠিক আছে? আরেকটা তরঙ্গ আছে হলো এইটা, যেটা এদিক দিয়ে আসছে এবং এখানে গেছে। এইটার যে বিস্তার, সেই বিস্তারটা হচ্ছে 2, এটার যে বিস্তার, সেই বিস্তারটা হচ্ছে 5। আমি তোমাকে বললাম যে তাদের তীব্রতা বা ইন্টেন্সিটি, এটার অনুপাত কত, ইন্টেন্সিটির অনুপাত কত। এখন তুমি নর্মালি ফর্মুলার দিকে তাকাইলে অনেক কিছু দেখতে পাবা, যে হাফ রো ভি, তারপর ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, 4টা টার্মের উপর ইন্টেন্সিটি ডিপেন্ড করতেছে। বাট যখন এই তুলনাটা করতে দিছি, তখন কি 4টা টার্মের উপরই ডিপেন্ড করতেছে? আসলে না, আমি আসলে একই মাধ্যমে 2টা তরঙ্গের সাথে তুলনা করতে চাচ্ছি। একই মাধ্যমে 2টা তরঙ্গের তুলনা তোমাকে করতে বলছি। তাহলে বলো তো, রো আর ভি এখানে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তার মানে তুমি অনুপাতটা আসলে পাবা এইটা থেকে। রো আর ভি আসলে কোনো কাজে আসবে না, কারণ জাস্ট নর্মালি 2টা তরঙ্গের মধ্যে তোমার, 2টা ভিন্ন রকমের তরঙ্গের মধ্যে তোমাকে জাস্ট অনুপাত বের করতে বলছি। তার মানে অবশ্যই কমন সেন্স, এই 2টা আসলে একই মাধ্যমে আছে, একই মাধ্যমে আমি তুলনা করতেছি। তার মানে তুমি আসলে এটা পেয়ে যাবে হচ্ছে এই রেশিও থেকে, ওমেগা 2 স্কোয়ার বাই ওমেগা 1 স্কোয়ার ইন্টু হচ্ছে a2 স্কোয়ার মাইনাস a1 স্কোয়ার। a2 আর a1 এর ভ্যালু তো তুমি জানো, তাই না? মনে করো a2 এর ভ্যালু 5, a1 এর ভ্যালু 4, রাইট? a2 আর a1 এর ভ্যালু তো তুমি জানো। মনে করো এটা 2 নাম্বার তরঙ্গ, এটা 1 নাম্বার তরঙ্গ। তাহলে a2 বাই a1, এটুকুর ভ্যালু তুমি জানো যে 5/2। এখন বলো আমাকে ওমেগা 2 বাই ওমেগা 1, এটুকুর রেশিও কত? ওমেগা মানে কি? 2πf বা ফ্রিকোয়েন্সি, ওকে? সো তুমি 2πf দিয়ে লেখো। সো 2πf2 বাই 2πf1 ফ্রিকোয়েন্সি। এখন বলো কার ফ্রিকোয়েন্সি কার কত গুণ? একটু গ্রাফ দেখে এটা তোমাকে চিন্তা করে বলতে হবে।
দেখো এক নাম্বারটা যতক্ষণে একটা পূর্ণ তরঙ্গ দেয়, সরি 2 নাম্বারটা যতক্ষণে একটা পূর্ণ তরঙ্গ দেয়, 1 নাম্বারটা ততক্ষণে দেখো একটা, দুইটা, তিনটা পূর্ণ তরঙ্গ দেয়। তার মানে একজন যতক্ষণে একটা ভাত খায় আর একজন ততক্ষণে তিনটা ভাত খায়, তাহলে যে তিনটা ভাত খায় তার ফ্রিকোয়েন্সি 3 গুণ প্রথম জনের। তার মানে 2 নাম্বারটা থেকে 1 নাম্বারটার ফ্রিকোয়েন্সি 3 গুণ। তার মানে আমি কি এটা এমনি বলতে পারবো যে এই জায়গাতে 1/3 এটা হচ্ছে ওমেগার 2/ω1 এর রেশিও। ইয়েস, এই তো ফার্স্টটার ফ্রিকোয়েন্সি বেশি, মানে I1টার ফ্রিকোয়েন্সি বেশি, মানে 3 গুণ ফ্রিকোয়েন্সি। সো এখান থেকে আমরা অনুপাতটা লিখতে পারবো খুব ইজিলি। সো তুমি এখন মান বসায় দাও, 1/3 এটার স্কোয়ার ইন্টু 5/2 এটার স্কোয়ার। সো এখান থেকেই তোমার উত্তরটা চলে আসবে। 3 থেকে 9 আর এখানে 4, 4 নং 27 আর উপরে আসবে 25। তাহলে 25/4 নং 27 না তো, সরি 4 নং 36, 25/36। এটা হচ্ছে তোমার I2/I1 এর রেশিও। বলো বুঝতে পারছো সবাই? সবাই বুঝছো? ক্লিয়ার? ম্যাথটা সবাই ক্লিয়ার? সো আমাদের যদি বইয়ে এরকম ইন্টেন্সিটির ম্যাথ আমাদের করতে বলে আমরা করতে পারবো, ঠিক আছে? দেখো এই জায়গাতে আমাদের যদি এই ম্যাথটা করতে বলে আমরা কিন্তু করতে পারবো। যদিও এখানে এই চিত্রটা চলে আসছে ভুলে, এটা আসলে অন্য স্লাইডে নেওয়ার কথা। যাই হোক, আমাকে বলো এই ম্যাথটা করতে পারবা কিনা। একটা বায়ুতে একটা শব্দের উচ্চ তরঙ্গের কম্পাঙ্ক দেয়া, বিস্তার দেয়া, বায়ুর ঘনত্ব দেওয়া, তীব্রতা বের করতে বলছে। ওকে, তীব্রতা বের করতে বলছে, বলো পারবা কিনা। তীব্রতা মানে কি? তীব্রতা মানে আমরা জানি I = ½ × ρ × v × ω² a²। এখন আমাদের এই জায়গাতে কম্পাঙ্ক যেহেতু আছে আমরা ওমেগাটাকে 2πf এ লিখে ফেলি। সো রো এর ভ্যালুটা আমাদের কাছে দেয়া, কোনো সমস্যা নেই, রো এর ভ্যালু আমাদের কাছে দেয়া, বাট ভি এর ভ্যালু দেয়া নাই। ভি এর ভ্যালু দেয়া নাই। ভিটাকে আমাদের এফ ল্যান্ডায় কনভার্ট করতে হবে। আর এই জায়গাতে ওমেগা মানে 2πf এইটুকুর স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার a²। দেখো a এর ভ্যালু দেওয়া আছে, f এর ভ্যালু দেওয়া আছে, ল্যামডার ভ্যালুটা তোমাকে বের করতে হবে। ওকে, ল্যামডার ভ্যালুটা বিস্তার দেয়া, তারপর বায়ুর ঘনত্ব দেওয়া, কম্পাঙ্ক দেওয়া, ল্যামডার ভ্যালুটা দেওয়া নাই। আচ্ছা, এটা আমাদের সলভ করতে হলে এখানে ল্যামডার ভ্যালুটা আমরা জানি না। ল্যামডার ভ্যালুটা আসলে কত? মাধ্যম সেম সবসময় থাকবে না, সবসময় থাকবে না। যেমন এই যে এই জায়গাতে একটা ম্যাথ করলাম, আগেরটাই তো মাধ্যম সেম ছিল না, এই যে এইটার মধ্যে তো মাধ্যম সেম থাকবে না। এটা হচ্ছে কি বলতো, ভিন্ন মাধ্যমে একই তরঙ্গ ভিন্ন দুইটা মাধ্যমে হচ্ছে আমরা কম্পারিজন করছি, ভিন্ন দুইটা মাধ্যমে। এই জায়গাতে যখন আমরা এই দুইটা তরঙ্গের সাথে, মানে তোমার মনে করো প্রশ্নেই বলে দিল যে আসলে সেম মিডিয়াম বলে দিল যে সেম মিডিয়ামে আমরা জাস্ট কম্পারিজন করছি। ওকে, সেম মিডিয়ামে। আর তরঙ্গের ফ্রিকোয়েন্সি কখনো চেঞ্জ হয় না, এটা হচ্ছে আরেকটা তুখর বৈশিষ্ট্য। ফ্রিকোয়েন্সি মাধ্যমের সাথে কখনো চেঞ্জ হয় না। সো যদি দুইটা ভিন্ন মিডিয়ামে নিয়ে যেত ফ্রিকোয়েন্সি জীবনেও চেঞ্জ হতো না, একই গ্রাফের উপর দিয়েই যেত। যেহেতু ফ্রিকোয়েন্সি সেম, মানে ফ্রিকোয়েন্সি তোমার এই দুইটার মধ্যে চেঞ্জ হয়েছে, তাহলে তুমি কি বলতে পারো যে তরঙ্গই আসলে ভিন্ন। কারণ তরঙ্গ যদি তরঙ্গ যদি ভিন্ন না হয়ে মিডিয়াম ভিন্ন হইতো তাহলে অবশ্যই ফ্রিকোয়েন্সির চেঞ্জ হতো না। যেহেতু ফ্রিকোয়েন্সির চেঞ্জ আছে মানে তরঙ্গই ভিন্ন, তার মানে তারা মিডিয়াম সেম। ঠিক আছে, তাদের দুইজনের মিডিয়াম সেম। কারণ মিডিয়ামের সাথে আসলে ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ডই করে না, মিডিয়ামের সাপেক্ষে ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ডও করে না, তরঙ্গের বিস্তার ডিপেন্ডও করে না। মিডিয়ামের সাথে বিস্তার ফ্রিকোয়েন্সি কোনোটাই ডিপেন্ড করে না। মাধ্যমের সাথে নির্ভর করা হচ্ছে তরঙ্গের বেগ, এই যে এইটুকু মাধ্যমের সাথে ডিপেন্ড করে, তরঙ্গের বেগ আর ঘনত্ব। ঠিক আছে, ওইটুকু মাধ্যমের উপর ডিপেন্ড করে। এগুলো ফ্রিকোয়েন্সির এগুলো মাধ্যমের উপর ডিপেন্ডই করে না। দুইটা ভিন্ন মাধ্যমে হোক সমস্যা নেই, দুইটা ভিন্ন মাধ্যমে হোক সমস্যা নেই, বাট এই জিনিসগুলা এই ওমেগা আর এ এই দুইটা আসলে তোমার কি মাধ্যমের উপর ডিপেন্ডই করে না। ওকে, সো যেটা আসতেছিলাম যে এই ম্যাথে আসলে বায়ুতে শব্দ তরঙ্গের যে বেগ সেটা আসলে মুখস্থ ধরে নিতে হয় 332, যেটা তোমরা ছোটবেলায় করছো। সো আসলে এখানে ল্যামডার ভ্যালু দেওয়া নাই, বাট তোমাকে ওই যে ধরে নিতে হবে যে আসলে এটা 332। ঠিক আছে, চলে গেল কেন? আচ্ছা যাই হোক, সো আই গেস করতে পারবা এটা, তাই না? বলো তো করতে পারবা না? এখানে আসলে তোমাকে ভিটা ধরে নিতে হবে যে 332 এটা, কারণ এখানে ল্যামডার ভ্যালু দেওয়া নেই। ল্যামডার ভ্যালু দেওয়া থাকলে তুমি এফ ল্যামডা দিয়ে বের করতে পারতা। সো হাফ ইন্টু রো ইন্টু ভি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এফ এর ভ্যালু দেয়া, এর ভ্যালু দেয়া, এটা তুমি একটু বের করে নিও। ঠিক আছে, ওকে। সো এখন আমরা ওই যে শুরুর দিকে পড়ছিলাম, দেখো শুরুর দিকে যে পড়ছিলাম যে একটা নির্দিষ্ট দূরত্বে গেলে তরঙ্গের ইন্টেন্সিটি কমে, ওই জিনিসটা পড়বো।
বা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে তরঙ্গ উচ্চতা, বা এটাকে বলা হয় লাউডনেস। কি পড়বো? লাউডনেস। আমি প্রথমেই তোমাদের বলছি ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি মানে লাউডনেস, যে কতটুকু জোরে শব্দ শোনা যাচ্ছে, বা এটাকে বলা হয় শব্দোচ্চতা। এটার বাংলা নাম কি? শব্দোচ্চতা। শব্দোচ্চতা, শব্দের উচ্চতা, ঠিক আছে? লাউডনেস বলা হয় এটাকে, যে কতটুকু জোরে শোনা যাবে, কতটুকু জোরে শোনা যাবে, ওইটাই তোমার লাউডনেস। এখন একটা শব্দ, এটা কি জোরে শোনা যাচ্ছে নাকি আস্তে শোনা যাচ্ছে, এটা তুমি কম্পারিজন করবা কেমনে? অবশ্যই কম্পারিজন করার জন্য তোমার একটা বেস জানা লাগবে। মনে করো আমার জন্য যেটা জোরে শোনা যাচ্ছে, একটা হাতির জন্য কি সেটা জোরে শোনা যাবে? নাও হইতে পারে। একটা বাদুড়ের জন্য সেটা জোরে শোনা যাবে? নাও হইতে পারে। তার মানে আমাদের একটা স্ট্যান্ডার্ড লাগবে, যার সাপেক্ষে আমি লেভেলগুলা কাউন্ট করব, তাই না? যেমন ধরো আমরা লেভেল কেমনে কাউন্ট করি, একটা স্ট্যান্ডার্ড ধরে নিই, যে একটা স্ট্যান্ডার্ড থেকে কতটুকু বেশি বা কতটুকু কম, সেটাকে বলা হয় লাউডনেস। বা সেটা দিয়ে আসলে আমরা পরিমাপ করতে পারি যে কতটুকু প্রখর এই শব্দটা, ঠিক আছে? মনে করো আমি স্ট্যান্ডার্ড শব্দ করলাম, যে আমি যে কথাবার্তা বলতেছি এটাই মনে করো স্ট্যান্ডার্ড, এটা জিরো লেভেল, এটা জিরো লেভেল। তা আমার লেভেল থেকে ঠিক কতটুকু বেশি, আমার লেভেল থেকে ঠিক কতটুকু কম, এইভাবে আসলে আমাদের লাউডনেসটা বা শব্দ উচ্চতাটা ডিফাইন করতে হয়। তার মানে শব্দটা ডিফাইন করতে হলে আমাদের কী লাগবে বলতো? একটা আইডিয়াল সাউন্ড লাগবে, একটা আইডিয়াল সাউন্ড লাগবে, যেই সাউন্ডের সাপেক্ষে আমরা তুলনা করব যে আসলে শব্দটা বেশি নাকি কম, বা কতটুকু হাই, শব্দটা কতটুকু বেশি জোরে শোনা যাচ্ছে, ঠিক আছে? সো এই জায়গাতে আমাদের যে আইডিয়ালটা ধরা হয়, সেই আইডিয়ালটা হচ্ছে একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কান আছে না, ব্র্যান্ড নিউ কানের যে ইন্টেন্সিটি মিনিমাম যতটুকু শুনতে পারে, ওইটা হচ্ছে তোমার আইডিয়াল ধরা হয়, ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, মনে করো তুমি মাত্র জন্মাইছো, তোমার কানটা একদম ব্র্যান্ড নিউ, সো তুমি মিনিমাম যেই লেভেলের শব্দটা শুনতে পারবা, সেটাকে বলা হয় হচ্ছে আই নট। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে আই নট। ওকে, বুঝতে পারছো? তার মানে এটা একটা স্ট্যান্ডার্ড, মানে এটা আমাদের মানুষের একটা ব্র্যান্ড নিউ কান থাকলে, মানে কানটা যদি ব্র্যান্ড নিউ হয়, নতুন জন্ম নিছে এমন একজন মানুষ হয়, সে মিনিমাম যতটুকু শব্দ, যতটুকু তোমার তীব্রতার সম্পূর্ণ শব্দ শুনতে পারে, সেটা হচ্ছে আই নট। এখন এর থেকে বেশি শব্দ হইতে পারে না? হ্যাঁ, হইতে পারে, স্বাভাবিক। বাট আমরা মিনিমাম যেটা শুনতে পারি একটা ব্র্যান্ড নিউ কান দিয়ে, সেটা আমাদের একদম গ্রাউন্ড লেভেল ধরি আমরা। তারপর চিন্তা করি যে এটার সাপেক্ষে ঠিক কতটুকু বেশি, কতটুকু বেশি, কতটুকু বেশি, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝলা? তার মানে আই নটটা হচ্ছে আমাদের মুখস্থ, একটা ব্র্যান্ড নিউ কান ঠিক কতটুকু তীব্রতা শুনতে পারে। আমাদের তীব্রতা আরও ভিন্ন রকম হইতে পারে, বিভিন্ন রকম হইতে পারে। যেমন এই যে একটু আগেরটাই দেখছো, একটু আগের ম্যাটটাই দেখছো, তীব্রতা কত? 300, অনেক বেশি। আর আমাদের কান মিনিমাম শুনতে পারে 10⁻²12। কত ছোট একটা মান আমাদের মানে কান শুনতে পারে, ঠিক আছে? সো এটার সাপেক্ষে আমরা ঠিক কতটুকু বড় এটা মেজার করতে চাচ্ছি। এখন একটা প্রবলেম হইল, আমি মনে করো আমি এখন সাউন্ড করলাম, আমি যে কথাবার বলতেছি ওটার সাউন্ড মনে করো 10⁻³ ওয়াট পার মিটার, বা 1000 ওয়াট পার মিটার স্কোয়ার, বা আরেকটু কম, 1000 না, এটা হয়তো 10⁻⁵ এত ওয়াট পার মিটার স্কোয়ার আমি যে কথাবার্তা বলতেছি এখন। তাইলে আমার লাউডনেসটা আসলে আমি কিভাবে মেজার করব? যে আমার বেসিকটা থেকে, যেটা গ্রাউন্ড লেভেল, সেটা থেকে আমি কত গুণ বেশি জোরে শব্দ করতেছি, আমার গ্রাউন্ড লেভেলটা থেকে ঠিক কত গুণ বেশি জোরে শব্দ করতেছি, এস অন্য, এটাই তো আমার লাউডনেস। বা এইভাবেই আমরা লাউডনেসটাকে চিন্তা করি, বা শব্দ উচ্চতাকে চিন্তা করি। তীব্রতা মানে শব্দটা কতটুকু বেশি শোনা যাচ্ছে, বা শব্দের তোমার ক্ষমতাটা কত বেশি, শব্দের শক্তিটা কত বেশি, সেটা মিন করে। আর যখন আমরা তীব্রতা লেভেল নির্ণয় করি, এটাকে বলা হয় তীব্রতা লেভেল। ওকে, তীব্রতা লেভেল বলে এটাকে, তীব্রতা লেভেল বা শব্দ উচ্চতা বা হচ্ছে লাউডনেস, যেটাই বলো না কেন। যখন আমরা তীব্রতা লেভেলকে পরিমাপ করি, তখন আমাদের মিনিমাম গ্রাউন্ড লেভেলের সাপেক্ষে কতটুকু বেশি বা কতটুকু কম কথা বলতেছি, শব্দ করতেছি, সেটা আমরা মেজার করি। গ্রাউন্ড লেভেলের কম হলে কি হবে? নেগেটিভ হবে। দেখো বুঝাচ্ছি। মনে করো যে এ নাম্বার পার্সন একটা শব্দ করলো, সেই শব্দটা হচ্ছে এত। বি নাম্বার পার্সন আরেকটা শব্দ করলো 10⁻⁻13, গ্রাউন্ড লেভেল থেকে আরো কম। এটা অবশ্যই মানুষ শুনতে পাবে না, বাট কোনো মেশিন দিয়ে তো অবশ্যই শুনতে পাবো। এখন আমার কথাটা হচ্ছে যে আমার শব্দটা আসলে কতটুকু বেশি ভারী, কতটুকু বেশি শক্তিশালী, সেটা আমি মেজার করবো গ্রাউন্ড লেভেলের সাপেক্ষে।
যেটা আমার বেসিক একটা হিউম্যান কান, যেটা তোমার একদম মিনিমামের সাপেক্ষে নির্ণয় করতে পারে, মানে একদম নতুন ব্র্যান্ড নিউ কান যেটা শুনতে পারে, সেটা হচ্ছে আমার এই গ্রাউন্ড লেভেলটা। এটার সাপেক্ষে আমরা নির্ণয় করি সবগুলো। তাইলে আমার এ পার্সনটা ঠিক কত গুণ বেশি শব্দ করছে, এভাবে মেজার করবো না আমরা। এ পার্সনটা ঠিক কত গুণ বেশি শব্দ করছে গ্রাউন্ড লেভেল থেকে? আমি বলবো যে গ্রাউন্ড লেভেল থেকে 5 গুণ বেশি শব্দ করছে, গ্রাউন্ড লেভেল থেকে 10 গুণ বেশি শব্দ করছে, রাইট? সো আমি যদি এইভাবে মেজার করি যে কত গুণ বেশি শব্দ করছে, কত গুণ বেশি শব্দ করছে, তাইলে সেটা তুমি কেমনে মেজার করবা? 10 টু দি পাওয়ার -5 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার -12, এটা হয়ে যাবে কত বলো তো? 10 টু দি পাওয়ার 7 এত ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার। যে আমার এই লোকটা 10 টু দি পাওয়ার 7 গুণ, মানে কি? মানে হচ্ছে 1 লক্ষ গুণ বেশি জোরে শব্দ করছে। এটা আসলে ভালো একটা একক না। আমি তোমাদের এটা বোঝাতে চাচ্ছি যে এইভাবে ভাগ করে আমরা যে কত গুণ মেজার করতেছি, এটা আসলে অবশ্যই একটা ভ্যালিড একটা পন্থা। কারণ আমি বলতে পারতেছি যে আমার সাউন্ডটা তার সাউন্ড থেকে কত গুণ বেশি তোমার তীব্র, বলতে পারতেছি আমি। বাট মানটা আসলে অনেক বড় চলে আসে আমাদের, কারণ তীব্রতার মানগুলো আসলে এত বড় বড় যে আমাদের যখন কম্প্যারিজন করতে চাই আমাদের বেস লেভেলটার সাথে, তখন অনেক বেশি গুণ হয়ে যায়। মানে আমার সাউন্ডটা একদম বেস লেভেল থেকে অনেক গুণ, প্রায় 10 টু দি পাওয়ার 7 বা তোমার 10 লাখ গুণ বেশি। এটা আসলে বলতে অনেকটা বাজে দেখায়, যে কারণে আমরা এই লেভেলটা পরিমাপ করার জন্য আমরা লগারিদমিক যে ফাংশনটা সেটা ইউজ করি। কারণ 10 টু দি পাওয়ার 7 এটাকে যদি আমি লগের ভিতরে রাখি তখন উত্তর চলে আসবে 7, তাই না? তখন উত্তর চলে আসবে 7। সো এই কারণে আমাদের তীব্রতা লেভেলটাকে পরিমাপ করা হয় হচ্ছে লগারিদমিক স্কেলে, ঠিক আছে? আমরা অনুপাতই বের করি, কত গুণ সেটাই বের করি, বাট লগারিদমিক স্কেলে। এটাকে বলা হয় ডেসিবেল, ঠিক আছে? এককটা কি? এককটা হচ্ছে ডেসিবেল। দেখো, ডেসিবেল, ডেসিবেল এককটা কি? ডেসিবেল। ডেসিবেল এককের ফর্মুলাটা হচ্ছে 10 লগ তোমার হচ্ছে আই নট, উপরে হচ্ছে আই। দেখো আমরা কিন্তু আই নট উপরে হচ্ছে আই, এটা দিয়ে কিন্তু মেজার করতে পারতেছিলাম যে কত গুণ জুড়ে শব্দ করতেছি আমরা। এটাকে লগের ভিতর কেন নিচ্ছি? বেল এককে নেওয়ার জন্য। বেল একক মানে কি? লগারিদমিক স্কেলে আমরা আসলে কত গুণ বেশি সেটা শোনার জন্য বা সেটা বের করার জন্য। আর এখানে 10টা দিচ্ছি ডেসিবেল এই এককটার মধ্যে নেওয়ার জন্য, ঠিক আছে? সো মেইনলি সাউন্ডের তীব্রতা লেভেলটা মেজার করা হয় এই ডেসিবেল এককে। কি লেভেলে? কি এককে? ডেসিবেল এককে। অর্থাৎ তোমাকে যদি দুইটা সাউন্ড দেই বা একটা সাউন্ড দেই, সেটা আসলে আইডিয়াল এর থেকে কতটুকু বেশি জোরে সেটা আমরা মেজার করি ডেসিবেল এককে। কি এককে? ডেসিবেল এককে। বুঝছো? কি এককে মেজার করি? ডেসিবেল এককে, ডিবি এককে। এই কারণে দেখবা যে মাইক্রোফোনের সাথে লেখা থাকে যে 60 ডিবি, 70 ডিবি এরকম লেখা থাকে। সো এই ডেসিবেল এককে আমরা নির্ণয় করি, বুঝছো? তার মানে আমি যদি বলি যে আমি একটা শব্দ করছি, আমি যে শব্দটা করছি সেই শব্দটা হচ্ছে মনে করো 10 টু দি পাওয়ার -7 এত ওয়াট পার মিটার স্কোয়ার তীব্রতার। তাইলে আমার শব্দটার যে তীব্রতা লেভেল বা আমার গ্রাউন্ড লেভেলের সাপেক্ষে কতটুকু বেশি জোরে, সেটা হচ্ছে তীব্রতা লেভেল। সেটা আসলে কত? সেটা আসলে আমরা ডেসিবেল এককে নির্ণয় করি যে গ্রাউন্ড লেভেলের সাপেক্ষে কতটুকু বেশি। 10 লগ, নিচে হবে 10 টু দি পাওয়ার -12, উপরে হবে 10 টু দি পাওয়ার -7। তার মানে এখানে হয়ে যাবে কত? 5, তার মানে 50 ডেসিবেল। 50 ডেসিবেল, ওকে? 50 ডেসিবেল, 50 ডেসিবেল বেশি হচ্ছে আমরা শব্দ করছি, 50 ডেসিবেল জোরে আমরা শব্দ করছি গ্রাউন্ড লেভেলের সাপেক্ষে। বুঝছো? বুঝতে পারলা? তার মানে আমরা শব্দ উচ্চতা বা তীব্রতা লেভেল ঠিক ঠিক কতটুকু জোরে আমরা কথা বলতেছি সেটা আমরা মেজার করি হচ্ছে ডেসিবেল এককে, ওকে? ডেসিবেল এককে। তাইলে আমাকে একটা জিনিস বলো, এই জায়গাতে একটা চার্ট আছে তোমাদের দেয়া, সেটা দেখলে আরো ভালো করে আইডিয়া পাবা যে আমরা আসলে জিরো লেভেলটা কাকে বলি? 10 টু দি পাওয়ার তীব্রতা -12 তীব্রতাকে আমরা বলি সর্বনিম্ন শ্রাব্য শব্দ, মানে এর নিচে আমরা শুনতে পারি না। ওইটার তীব্রতা লেভেল কত আসবে বলো তো? আপেক্ষিক তীব্রতা মানে আই বাই আই নট, বা তীব্রতা লেভেল ডেসিবেল এককে কত আসবে? 0 আসবে। ওইটা 10 টু দি পাওয়ার 0 আসবে, ঠিক আছে? কারণ লগ 1 এর ভ্যালু কত? 0 চলে আসে, ঠিক আছে? তারপর পাতার পড়ার শব্দ, পাতার মর্মর শব্দ, সেটা কত ডেসিবেল? 10 ডেসিবেল। ফিস ফিস করে কথা বলার শব্দ, সেটা কত ডেসিবেল বলো তো? 30 ডেসিবেল। দেখো ফিস ফিস করে কথা বলতেছো, বাট তোমার তীব্রতাটা কিন্তু 1000 গুণ বেশি। তুমি যতটুকু শুনতে পারো তার থেকে 1000 গুণ বেশি তীব্রতা।
বাট 1000 এটা বলাটা কেমন জানি শোনায় না, এই কারণে আমরা ডেসিবেল এককে নির্ণয় করি। মেনলি 30 ডেসিবেল মানে 1000 গুণ বেশি, 40 ডেসিবেল মানে কি 10⁴ বা 10,000 গুণ বেশি, 50 ডেসিবেল মানে 10⁵ বা 1,00,000 গুণ বেশি, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখো, স্বাভাবিক কথাবার্তা কত 10⁶, এটাকে 60 ডেসিবেল বলা হয়। তীব্র বজ্রধ্বনির শব্দ মানে তোমার যে যখন বাজ পড়ে ওটা 110 ডেসিবেল, 10⁻11 এত গুণ বেশি, ঠিক আছে। মানগুলো পজিটিভ, হ্যাঁ সবগুলো মানই পজিটিভ হবে, কারণ তুমি মিনিমাম যেটা শুনতে পারো, দেখো খেয়াল করে দেখো, তুমি মিনিমাম যেটা শুনতে পারো এই সবগুলাই তো এরপরে তুমি শুনতে পারো, যেহেতু সবগুলা শুনতে পারো অবশ্যই এগুলা আরো জোরে একটা শব্দ, তাই না। তোমার শ্রাব্যতার নিম্ন সীমা হচ্ছে তোমার 10⁻12, ওটার তুলনায় বাকি সবগুলো তো তুমি শুনতে পারো, এগুলো তোমার শ্রাব্য শব্দ, এগুলো তুমি সব শুনতে পারো, তার মানে অবশ্যই এগুলো আরো লাউড, আরো বেশি তীব্রতার, তার মানে সবগুলোর তীব্রতা লেভেল আসলেই পজিটিভ আসবে, কারণ এগুলো তো আরো বেশি শব্দের, তাই না, আরো বেশি শব্দ। বাট যদি এরকম আসতো, এরকম হয়তো যদি মনে করো যে একটা একটা মেশিনের একটা সাউন্ড যেটা আসলে 10⁻13, তাইলে বলো তো এটা কি তুমি শুনতে পারবা? এটা তুমি শুনতে পারবা না, নর্মাল কানের পক্ষে এটা সম্ভব না। তাইলে এটার তীব্রতা লেভেলটা কত তুমি খুব সুন্দর করে নির্ণয় করতে পারবা, 10 log 10⁻12, এখানে 10⁻13, কত আসবে সেটা আসবে হচ্ছে -10, তার মানে ডেসিবেল এককে তার মানটা কত -10 ডেসিবেল, তার মানে সেটা আসলে তোমার শ্রাব্যতা সীমার নিচে আছে। সো এখন থেকে যদি কোনো একটা মাইক্রোফোনের লেখা থাকে -3 ডেসিবেল, এর মানে কি, এর মানে হচ্ছে তার ইন্টেন্সিটিটা কমানো হয়েছে, তার তীব্রতাটা কমানো হয়েছে। কতটুকু কমানো হয়েছে? 3 ডেসিবেল কমানো হয়েছে, বুঝছো। এটা যে শুধু গ্রাউন্ড লেভেলের সাপেক্ষে মেজার করে এমন না, একটু পরে আমরা দেখবো যে দুইটা ভিন্ন ভিন্ন তীব্রতার মাঝেও আমরা তীব্রতা লেভেল নির্ণয় করতে পারি, দুইটা ভিন্ন ভিন্ন তীব্রতার মাঝেও আমরা তীব্রতা লেভেল নির্ণয় করতে পারি। সো আসলে আমাদের তীব্রতা লেভেলটা আমরা দুইটা ভিন্ন ভিন্ন তীব্রতার মধ্যে নির্ণয় করতে পারি। সো -3 ডেসিবেল মানে সাউন্ডটার লেভেলটা 3 ডেসিবেল কমানো হয়েছে। 3 ডেসিবেল মানে কত গুণ কমানো হয়েছে বলো তো? 3 ডেসিবেল মানে কত গুণ কমানো হয়েছে, বা 30 ডেসিবেল মানে কত গুণ কমানো হয়েছে? 30 ডেসিবেল কমাইছি, -30 ডেসিবেল দেওয়া মানে আমি এটাকে 10 দিয়ে ভাগ করো, মানে 3, 10⁻3 মানে 1000 গুণ কমাইছি সাউন্ডটাকে, ভলিউমটা 1000 গুণ কমাইছি, ঠিক আছে, ভলিউমটা 1000 গুণ কমাইছি। সো এই সূত্রটা একটু তোমরা এক্সপ্লোর করবা, আমাকে দুইটা প্রশ্নের উত্তর দিবা আগামী ক্লাসে, এটা আমি আগামী ক্লাসে বলে দিব। 1 নাম্বার প্রশ্ন, এই জায়গায় 10টা কেন আসলো, কেন আসলো? ডেসিবেলের জন্য যে আসলো, এই ডেসি কথাটার জন্য 10টা কেন আসলো, ঠিক আছে, এইটা তুমি আমাকে উত্তর করবা নেক্সট ক্লাসে। এই ফর্মুলাটার মধ্যে 10টা কেন আসলো, ডেসি কথাটা বলতেছি, ডেসি মানে আমরা জানি কিলাইয়া আকারে ডাকাত মারিলে দেশের শান্তি মিলিয়ে। সো ডেসি সেন্টি মিলি এগুলো আমরা জানি যে সেন্টির ছোট রাশিটা ডেসি, তাই না, মানে ডেসি সেন্টি মিলি, মানে সেন্টির বড় রাশিটা আসলে ডেসি, মিটারের ছোট রাশিটা আসলে ডেসি, ঠিক আছে, তারপরের ছোট রাশিটা হচ্ছে সেন্টি। সো ডেসির জন্য কেন এখানে 10 আসছে এটা এক্সপ্লেন করার চেষ্টা করবা গত ক্লাসে, মানে নেক্সট ক্লাসের আগে এটা তোমরা এক্সপ্লেন করবা। আর হচ্ছে আর তেমন কিছু না আসলে, আপাতত এতটুকুই থাকুক আজকের ক্লাসে, আপাতত এতটুকুই থাকুক। আমি তোমাদের কয়েকটা ম্যাথ দেই, ওই ম্যাথগুলো সলভ করবা। আমি তোমাকে বললাম একটা ব্রেন টিজারও দেই, তাহলে আমি তোমাকে বললাম আই এর ভ্যালু 10⁵ এত ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার। বললাম এটা শব্দতা তীব্রতা মানে শব্দ উচ্চতা কত ডেসিবেল, ডেসিবেল এককে এটার শব্দ উচ্চতাটা মাপো। আরেকটা আই দিলাম, সেটা মনে করো 10⁻⁻4 ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার, এটার শব্দ উচ্চতা কত ডেসিবেল, ওকে। আরেকটা ম্যাথ দিলাম, মনে করো আয়ের ভ্যালুটা 10⁻⁻14, এটার শব্দ উচ্চতাটা কত ডেসিবেল, এটা বের করবা। আরেকটা জিনিস তোমাকে বের করার জন্য বলবো, সেটা হচ্ছে এটা, এটা তোমরা ট্রাই করবা, ঠিক আছে। এটা হচ্ছে ব্রেন টিজার আজকের ক্লাসের ব্রেন টিজার, এটা ট্রাই করবা। যদিও এটার কনসেপ্ট এখনো পড়াই নেই, পড়াবো, বাট এর আগে তোমরা ট্রাই করবা। ট্রাইটা হচ্ছে যে কোনো একটা জায়গার, মনে করো এ জায়গা, এই জায়গার শব্দ উচ্চতা, আমি শব্দ উচ্চতা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে 30 ডেসিবেল, ঠিক আছে। এই 30 ডেসিবেলের তাহলে এর করেসপন্ডিং তীব্রতা লেভেল কত, বা তীব্রতাটা কত? এই বি জায়গা, এটার তোমার মনে করো আমি তোমাকে বলে দিলাম যে এখানে
যে মাইকটা আছে এই মাইকের ইন্টেন্সিটি হচ্ছে আই। যদি আমি এখানে দুইটা মাইক রাখি, মানে একটা মাইক যে মাইকটার ইন্টেন্সিটি আই, আমি এখন যদি দুইটা মাইক রাখি, মাইকটা যদি ডাবল করি, তাহলে শব্দ উচ্চতাটা, নতুন শব্দ উচ্চতাটা কতটুকু হবে? নতুন শব্দ উচ্চতাটা কতটুকু হবে? আগে মনে করো শব্দটা শুরুতে 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 মনে করো যখন একটা মাইক ছিল তখন শব্দ উচ্চতা ছিল হচ্ছে মনে করো এল ডেসিবেল, ঠিক আছে? শব্দ উচ্চতা ছিল হচ্ছে এল ডেসিবেল। এখন যখন দুইটা মাইক তখন শব্দ উচ্চতাটা কত, এটা বের করবা। বুঝতে পারছো দুইটা ম্যাথ বুঝছো? প্রথমটা বললাম যে একটা জায়গার শব্দ উচ্চতা 30 ডেসিবেল হলে আই এর ভ্যালুটা বের করবা। আরেকটা বললাম যে এখানে একটা মাইক আছে, এই মাইকটার শব্দ উচ্চতা আই, এবং একটা মাইক যখন ছিল তখন তীব্রতা ছিল এল ডেসিবেল। যদি মাইকটা দুইটা করা হয় তাহলে নতুন শব্দ উচ্চতা কত হবে? এই দুটো সলভ করার চেষ্টা করবা। 3 নাম্বার যে ম্যাথ, এই সবগুলো আমি নেক্সট ক্লাসে করে দেবো, সমস্যা নেই। 3 নাম্বার ম্যাথের প্রশ্ন হচ্ছে তোমার একটা জায়গা, এটার শব্দ উচ্চতা হচ্ছে আই, সেটা মানে তোমার তীব্রতা হচ্ছে 10⁻⁻⁴। আরেকটা জায়গা এটার শব্দ উচ্চতা হচ্ছে I2, সেটা হচ্ছে 10⁻⁻7 এত ওয়াট পার মিটার স্কোয়ার। আমি বললাম যে এইটা থেকে এইটা ঠিক কত ডেসিবেল বেশি শব্দ, সাউন্ডটা ঠিক কত ডেসিবেল বেশি। তার মানে আমাকে তীব্রতা লেভেলটা নির্ণয় করবা কার? তীব্রতা লেভেলটা নির্ণয় করবা কার? এই দুইটার। তার মানে এটা থেকে এটা কত ডেসিবেল বেশি সেটা বের করবা, কত ডেসিবেল বেশি সেটা বের করবা। সো এই হচ্ছে আজকের ক্লাসের ব্রেন টিজার। সো এই 3টা ম্যাথ সলভ করো, আশা করি যে তীব্রতার মোটামুটি অর্ধেক শেষ হয়ে যাবে, আর বাকিটুকু তীব্রতা আমরা নেক্সট ক্লাসে শেষ করবো। অলরেডি 1 ঘন্টা 18 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? বুঝছো? সলভ করতে পারবা? ইরিন বলছে ভাই 24 দিন পর ইয়ার চেঞ্জ পরীক্ষা, কলেজে অনেক গ্যাপ আছে, এই সাবজেক্টগুলোর অধ্যায়গুলো কিছু অ্যাডভাইস দেন। এখন পরীক্ষার ভালো করার জন্য কি করবা? দেখবা যে তোমাদের 26 ব্যাচের জন্য, মানে 25 ব্যাচের জন্য সামনের মাসের শুরুতেই কিছু ওয়ান শট দিব ইউটিউবে। পরীক্ষার আগে ওয়ান শটগুলো দেখে যাবা, টেস্ট পরীক্ষা বা ইয়ার চেঞ্জ পরীক্ষা কোপ দিয়ে আসবা, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। বাট সাবজেক্টটা মানে চ্যাপ্টারটা ডিটেলসে পড়তে হবে, এটা ফর শিওর। কিন্তু পরীক্ষায় ভালো করার জন্য ওয়ান শটগুলো দেখে সৃজনশীলগুলো সলভ করে যাবা, পরীক্ষায় টপ করবা, ঠিক আছে? এটা হচ্ছে সাজেশন, ঠিক আছে? পরীক্ষার মধ্যে তো বাঁচতে হবে। ওই পরীক্ষার জন্য তোমার আগামী মাসের শুরুতেই ফার্স্ট পেপারের সবগুলো দিয়ে দিব, শুরুর দিকেই। আর সেকেন্ড পেপারের অলরেডি সবগুলো চ্যাপ্টারই আছে, শুধুমাত্র নিউক্লিয়ার ফিজিক্সের নাই। সেকেন্ড পেপারের সবগুলো আমার চ্যানেলে আছে, দেখবা। তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ সবগুলো আছে। আর ফার্স্ট পেপারের পর্যাবৃত্ত গতি আছে, নিউটনিয়ান মেকানিক্স আছে। সো বাকিগুলোও দিয়ে দিব। সো ওয়ান শটগুলো দেখবা পরীক্ষার আগে এবং সৃজনশীল সলভ করবা, তাইলে ইয়ার চেঞ্জ পরীক্ষা একদম টপ। ওকে, ঠিক আছে ভাই? ডাউট সলভ প্লাস গাইডলাইন সেশন নিয়ে ঠিক আছে, আমরা একটা অ্যারেঞ্জ করবো, সিএম এর সাথে কথা বলে একটা ক্লাস অ্যারেঞ্জ করবো, সমস্যা নেই ভাই। জুমের ক্লাস একটু ব্লার দেখায় কেন? আপনি ফেসবুকের কমেন্ট পড়েন না। আরমান, জুমে চলে আসবা, আমার ফেসবুকের কমেন্ট আসতেছে না, কারণ তোমরা কেউ কমেন্ট করো না, 0 কমেন্ট দেখাচ্ছে, ঠিক আছে? তো জুমে চলে আসলেও কিন্তু হয়, জুমে আসলেও কিন্তু হয়। ফেসবুকের কমেন্ট আমি পড়ি, আমার দুইটাই ওপেন, বাট ফেসবুকে কেউ কমেন্ট করতেছো না, ফেসবুকে কেউ অ্যাক্টিভ নেই, আমি কী করবো? আমি তো বসে আছি তোমাদের জন্য, ঠিক আছে? তাহলে আসি, তাহলে আল্লাহ হাফিজ। আজকে ইনশাল্লাহ এইটুকু প্র্যাকটিস করবা, নেক্সট ক্লাসে আমরা এখান থেকেই শুরু করবো, ঠিক আছে? আর তোমাদের যেই পার্টটা বাকি আছে, মানে তোমার সপ্তম অধ্যায় দ্বিতীয় অংশ, সেটা সিয়াম শুরু করবে। সো এই দুইটা অংশ শেষ হয়ে গেলে আমাদের মোটামুটি ফার্স্ট পেপার শেষ। এই কোর্সের মধ্যে পুরো বইটাই তোমরা পেয়ে যাচ্ছ রেকর্ডিংয়ে, মানে শেষ হয়ে গেছে তো ক্লাস, রেকর্ডিংয়ে তো থাকবে, ঠিক আছে? সেকেন্ড পেপার কবে আসবে এটা আমি একটা পোস্ট করব আমার গ্রুপে এই ক্র্যাকার্সে আজকে কালকের মধ্যে। সো রেসপন্সের উপর ডিপেন্ড করছে যে তোমরা কতটুকু চাও, তোমরা কতজন চাও সেটার উপর, ঠিক আছে? আসলে একান্তই আমার ব্যাচ আসবে, মানে শুধু আমি পড়াবো একা, ঠিক আছে? ওকে, সো ওইখানে রেসপন্সটা একটু বইলো, মানে তোমাদের কমেন্টে জানায়, ওই গ্রুপে যখন পোস্টটা করব তাহলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে, টাটা।